মহিউদ্দিন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা আর দাদি সহ আমার বড় 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে এবং কৃষিকাজ করে অনেক কষ্ট করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমাদের পরিবারের সদস্য ছিলাম অনেক মানুষ। এই মানুষগুলোর মুখে 3 বেলা আহার তুলে দিতে আমার বাবা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে। এরকম করতে করতে মোটামুটি আমি বড় হই। আমার বয়স তখন প্রায় আপনার 13 থেকে 14 বছর। ওই মুহূর্তে আমার একেবারে বড় যে বোনটা, আমার বড় বোনের বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে। আমার বাবার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই আমার বোনকে বিয়ে দেওয়ার মতো, এবং এদিক সেদিক যদিও বিয়ের ঘর আসে, ওই সময়টা ছিল যৌতুকের একটা সময়, মানে যৌতুক দেওয়া লাগবে এবং যৌতুক দেওয়া ছাড়া মেয়েদেরকে বিয়ে দেওয়া যায় না। এবং আমার বোনগুলোও দেখতে অত বেশি সুন্দর ছিল না, বেশিরভাগই ছিল শ্যাম বর্ণের। এই জন্য আমার বোনগুলোকে বিয়ে দিতে আমার বাবার অনেকটা কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত আমার মায়ের কিছু গয়নাগাটি ছিল, যেগুলো আমার বাবার দেওয়ার শেষ সম্ভব। মায়ের কিছু গয়নাগাটি আর মানুষের কাছ থেকে কিছু ঋণ ফিন করে আমার বড় বোনের বিয়েটা তখন সম্পূর্ণ করা হয়। বড় বোনের বিয়েটা হয়ে যাওয়ার পরেও আমার বাকি আরও 3টা বোন থাকে। আমার বাবার বুক মাটিতে লেগে যায়। আমার বাবা একটা সময় বলতো, আল্লাহ যাকে খুশি হয়, যার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে 3টা কন্যা সন্তান দেয়। আর আল্লাহ যাকে অনেক 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 খুশি যার প্রতি হয়, আল্লাহ তাকে 4টা কন্যা সন্তান দেয়। আল্লাহ আমাকে 4টা কন্যা সন্তান দিয়েছে, এগুলো কি আমাকে আল্লাহ ভালোবেসে দিয়েছে না অভিশপ্ত দিয়েছে? আব্বা এগুলো দুঃখ করে বলতো। আমার দাদি শুধু বলতো, এরকমভাবে বলিস না, মেয়েরা যদি শোনে তাহলে তারা মনে কষ্ট পাবে। শেষ পর্যন্ত আমার 2য় নাম্বার যে বোনটা আছে, ওনাকে বিয়ে দিতে গিয়ে আমার এই বোনেরও বিয়ে আসে। বিয়ের ঘর আসে, আমার আব্বা তখন করে কি, একে তো আগের বোনকে বিয়ে দিতেই আমাদের মানে অনেক টাকা চলে গেছে, আমার আব্বা মানুষের কাছ থেকে ঋণ করা লাগছে। লাস্ট পর্যন্ত বললো কি, আমার ওই বোনটাকে বিয়ে দিতে আমার বাবা আমাদের শেষ যে সম্বলটুকুন ছিল, আমাদের বাড়ির পাশে একটু জমি ছিল, ওই জমিটাতে আব্বু চাষাবাদ করতো, বা এইটাই আমাদের জমি আর কি, এছাড়া আমাদের কোনো জমি নেই। এই জমিটা আমার আব্বা তখন কি করে বিক্রি করে দেয়। এই জমিটা বিক্রি করে দিয়ে আমার 2 নম্বর যে বোনটা ছিল, আমার মানে 2য় বোনের বিয়ে দেয়। আর বিয়ে দেওয়ার পরে যে টাকাটা থাকে, ওই টাকাটা দিয়ে আমার বাবা 1ম বোনকে বিয়ে দেওয়ার জন্য যে ঋণটা করে, ওই ঋণটা পরিশোধ করে। এবং এই ঋণগুলো পরিশোধ হওয়ার পরে আমার বাবা কোনোভাবেই তখন আস্তে আস্তে করে এদেরকে নিয়ে ভালোভাবেই সময় পার করতেছিল, মানে আমার বোনদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে খুব ভালোভাবে সময় পার করতেছে। আমার আরও 2টা বোন আছে বিয়ের বাকি। এবং এরকম করতে করতে আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন ছিল। তো আমার যে 3 নাম্বার বোনটা ছিল, আমার এই বোনটা কিন্তু দেখতে মাশাআল্লাহ আমার বাকি বোনগুলোর চেয়েও অনেক সুন্দরী ছিল। তা আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, উনি আবার আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ওনার বয়স অনেক, মানে বয়স বেশি, কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক। আমাদের ঘরে আসতো যাইতো, এরকম করতে করতে আমার যে 3য় বোনটা, আমার 3 নাম্বার বোনটাকে উনি দেখে এবং দেখে ওনার খুব পছন্দ হয়। এবং তিনি তখন ডিরেক্টলি আমার আব্বাকে বিয়ের প্রস্তাব দেয়। এবং দেওয়ার পরে আমার আব্বা অত্যাধিক খুশি হয়। আমার 3য় যে বোনটা আছে, আমার ওই 3য় বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার আব্বার তেমন কোনো পয়সা করে খরচ হয় না। খুব ভালোভাবে আমার 3য় বোনটার বিয়ে আমার আব্বা সম্পূর্ণ করে। আর আমার একটা বোন ঘরে আছে, এটা সবার ছোট বোন। তা আমার ছোট বোনটা তখন বাড়িতে থাকতেছিল, এবং আমাদের ওই যে মুয়াজ্জিন যিনি ছিল, যিনি নামাজ পড়াতো আমাদের মসজিদে, মুয়াজ্জিন, এবং ওনার কাছে যে বোনটাকে বিয়ে দিয়েছি, ওই বোনটাও আমাদের বাড়িতেই থাকতো। উনি ওখানে মুয়াজ্জিনে চাকরি করতো, যার জন্য আমার বোন আমাদের বাড়িতেই থাকতো। তখন আমি মোটামুটি কাজকাম করতেছি। এরকম করতে করতে আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার বড় বোনকে বিয়ে দিয়েছি। আমার বড় বোন জামাই, মানে আমার দুলাভাই, একটু ভিন্ন রকম মানুষ ছিল, মানে ওনার চরিত্রে একটু সমস্যা ছিল, একটু মানে চরিত্রহীনা মানুষ ছিল। তা উনি যখনই আমার বাড়িতে আসতো, মানে ওনার সাথে আমার একেবারে ছোট যে বোনটা আছে, সর্বশেষ ছোট, আমার ছোট বোনটার একটা খারাপ সম্পর্ক হয়ে যায়, একটা খারাপ লিঙ্ক হয়ে যায়। এবং খারাপ সম্পর্ক হলে পরে আস্তে আস্তে করে এই জিনিসগুলো গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। আমার বড় বোন জামাই 2 দিন পরে আমাদের বাড়িতে চলে আসতো, এবং আসলে পরে আমার ছোট বোনের সাথে এই সব নোংরামি করে বেড়াতো, এটা অনেকেই দেখতো। তা আমরা যদি বোনকে মারতাম, আমার বোনকে হয়তো আমরা শাসন করতাম, আর দুলাভাইকে তো কোনো কিছু বলা যাইতো না, উনি আমাদের বড় বোন জামাই, ওনাকে আমরা সম্মান করতাম। এখন উনি যদি, আমার বোন যদি কিছু বলতো, মানে উনি কি আমার বোনের মারতো, যে তুই এত কথা বলিস কেন, আমার বড় বোনের গায়ে হাত দিত, বড় বোনের গায়ে হাত তুলতো। মানে পরিস্থিতি এতটাই আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আমার আব্বা চিন্তা করলো যে ওরে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং যেহেতু এই জিনিসগুলো লোকে লোকে জানাজানি হয়ে যাচ্ছে,
আমার যে মুয়াজ্জিনের মানে আমরা যে মুয়াজ্জিনের কাছে আমার বোনকে বিয়ে দিছি, ওই মুয়াজ্জিন হুজুরও আমাকে বলে, আমার আব্বাকে বলে, "দেখেন আমি এই মসজিদে মুয়াজ্জিনের চাকরি করি। আমার তো একটা মান সম্মান আছে। লোকে, লোকে আমার আমার কানে, কানে এসে আপনার এই ধরনের নোংরা কথাবার্তা বলে যাইতেছে যে আপনার মেয়ে তার দুলাভাইয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, আমার শালীর। এগুলো আমার শুনতে খারাপ লাগে। তো উনারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।" আমার আব্বা তখন আর কি করবে? মানে আমাদের তো আর কোনো মানে কোনো কিছু নাই যে ওরে বিয়ে দিতে হলে তো টাকা লাগবে। আর ও দেখতে শুনতে অতটা ভালো ছিল না। এবার শেষ পর্যন্ত আমার এই বোনকে বিয়ে দিতে আমার যে বোন জামাই আছে, মানে ওই যে মুয়াজ্জিন বোন জামাই আছে, উনি কিছু টাকা দেয় এবং বাকি টাকাটা আমাদের এলাকারই এক লোক আছে, মানে আমাদের এলাকা বলতে আমাদের পার্শ্ববর্তী এলাকার, নাম হচ্ছে ওনার হামিদ মুন্সি। তো হামিদ মুন্সির আবার অনেক টাকা পয়সা, ওনার খুব টাকা পয়সা। পরে হামিদ মুন্সির কাছ থেকে আমার আব্বা কিছু টাকা লাভের উপরে নেয়, মানে সুদের উপরে নেয়, সোজা কথা যেটা। এবং সুদের উপরে টাকা নিয়ে আমার ছোট বোনটার বিয়ে আমরা দিয়ে দিই। এবার ছোট বোনটার বিয়ে দিয়ে দেওয়ার পরে আমার দুলাভাই করতো কি, মানে আমার বড় বোন জামাই ছোট বোনটারে যেখানে বিয়ে দিছে ওইখানে যাইতো, মানে অলওয়েজ যাইতো, ওই বাড়িতে যাতায়াত করতো, মাঝে মাঝে যাইতো। এবং যেই ছেলের কাছে আমরা বিয়ে দিছি ওই ছিল অনেক কিছু দেখে ফেলে, মানে অনেক কিছু দেখে। এবং দেখার পরে আমার বোন একদিন করে কি, মানে আমার বোন জামাইয়ের সাথে খুব ঝামেলা করে যে আপনি আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে কেন যান, কী কারণে যান, আপনার তো ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এখানে কেন যান। এই জিনিসটা নিয়ে আমার বড় বোনের সাথে যখন আমার বড় বোন জামাই যখন ঝামেলা করে, আমার বোন জামাই তখন করে কি আমার বড় বোনকে তালাক দিয়ে দেয়, মানে একদম গ্রামের সবার সামনে রাগের মাথায় তালাক দিয়ে দেয়। কারণ ওনার মাথা তো ঠিক নেই, আমাদের বাড়িতে আগে আসতো ঘন ঘন, এখন আর আমাদের বাড়িতে আসে না। আমরা বোনকে বিয়ে দিয়ে দিচ্ছি, ওনার তো মাথা এমনিই ঠিক নেই। এর উপরে আমার বড় বোন ওনাকে ধমকাধমকি করছে, উনি আমার বড় বোনকে তালাক দিয়ে দিছে। ওনার একটা মেয়ে আছে, একটা মেয়ে সহ আমার বড় বোনটাকে তখন তালাক করে দেয়, মানে ঝগড়া লেগে গ্রামের সবার সামনে তখন তালাকটা দিয়ে দেয়। এবং তালাক দিয়ে দিলে পরে আমার বোন তখন চলে আসে আমাদের বাড়িতে। তাই আমাদের বাড়িতে আসার পরে আমরা যা খাই আমার বোনই তা খায়। পরে আমার বোনে অবশ্যই থানা হাজতে যায়, মামলা টামলা করে। বাট আমার বোন জামাই বাড়ি থেকে পালায়া যায়। উনি চরিত্রহীনা খারাপ মানুষ ছিলেন, কই জানি চলে যায়, ওনারা আর খুঁজে পাই না। তো একে তো আমার বড় বোনকে আমার খাওয়ানো লাগতেছে এবং বাকি বোনগুলোকে বিয়ে দিছি। শুধু মুয়াজ্জিনের কাছে আমার যেই বোনটাকে বিয়ে দিছি, আমার এই বোনটাই সবচেয়ে সুখে আছে। এবং এই মুয়াজ্জিন আমার আব্বাকে ২-১ টাকা যতটুকু পারে হেল্প করে, মানে আমার এই বোন এখানে থাকে, খায়, এই জন্য সাহায্য করে। তো এমন করতে করতে প্রায় ২ থেকে ৩ মাসের মতো কেটে গেছে। ওই মুহূর্তে হামিদ মুন্সির কাছ থেকে লাভের উপরে টাকা নিয়ে আমার একেবারে ছোট যে বোনটাকে বিয়ে দিছে। এখন হামিদ মুন্সি বারবার আমার আব্বাকে চাপ দিতেছে যে আপনি আমার লাভের টাকা দেন, আপনি মানে মূল টাকা না দিতে পারেন, লাভের টাকা দেন। এইভাবে ৩ মাস যখন লাভের টাকা জমে গেছে, হামিদ মুন্সি তখন বাড়ির মধ্যে আসতে শুরু করছে। বাড়ির মধ্যে আসতেছে, মানে মানুষদেরকে জানাইতেছে। আবার সে একই সমস্যা, আবার আমার ওই মুয়াজ্জিন বোন জামাই বলতেছে, এটা কী ধরনের কথা হইলো, আমি আপনার মেয়েরে বিয়ে করছি, আপনি সুদের উপরে টাকা নিলেন কেন? এখন সুদের উপরে টাকা নিচ্ছেন, আপনি সুদ খান, আমার শ্বশুর সুদ খায়, আমি তো সুদখোরের মেয়ের সাথে সংসার করতে পারি না। মানে মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, শেষ পর্যন্ত আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার পড়াশোনা বন্ধ করে আমি ওই হামিদ মুন্সির বাড়িতে কাজে লেগে যাই। মানে বুঝতে পারেন, আমি ওই বয়সে পড়াশোনা বন্ধ করে হামিদ মুন্সির বাড়িতে, আমি ওনার গরু ছিল, মানে অনেক বড় গরুর ফার্ম ছিল, আমি তখন ওনার ওই গরুর রাখাল বালক হয়ে যাই। মানে আমি গরু দেখাশোনা করি, ভোরে হচ্ছে গরু মাঠে ছেড়ে দিই এবং মাঠে গরু চড়াই এবং রাত্রেবেলায় গরু নিয়ে বাড়িতে আসি, আবার রাতে ওনার বাড়িতেই ঘুমাই। আমি আর আমাদের বাড়িতে আসি না। মানে এক কথায় বলতে গেলে আমি যেই কাজ করি ওই কাজের বিনিময়, মানে হামিদ মুন্সির কাছ থেকে আমার বাবা যেই টাকা নিয়েছিল, লাভের টাকা তো রয়েই, মানে আপনার আসল টাকা তো রয়েই গেছে, শুধুমাত্র লাভের টাকাটা আমি দিতাম। লাভের টাকাটা আমি ওখানে গরু চড়াইতাম এবং গরুতে কাজ টাজ করে লাভের টাকাটা আমি কোনোভাবে পরিশোধ করতাম। বিষণ্ণতায়, দুর্দশায় এবং যন্ত্রণায় তখন আমার দিনগুলো কাটতে থাকে। অলওয়েজে কান্নাকাটি করি, এটা তো কোনো জীবন হতে পারে না, এটা কেমন জীবন। এরকম করতে করতে আমি ওইখানে বহু বৎসর ধরে কাজ করি ওই হামিদ মুন্সির বাড়িতে, শুধুমাত্র লাভের টাকা পরিশোধ করি। মাসে মাসে উনি আমার যে বেতন দিত আমি আমার বাবারে দিতাম, আমার বাবা আবার ওনারে দিয়ে দিত। উনি আমার বেতন আমাকে দিয়ে দিত, মাসে আসলে বলতে এই নে তোর বেতন নিয়ে যা, আমি বেতন নিতাম এবং ওইটা আমার বাবারে দিত। আবার আমার বাবা ওনাকে ওই যে মূল টাকার বিনিময়ে লাভের যে টাকাটা, ওই লাভের টাকা বাবদ এই টাকাটা দিয়ে দিত। তো মনটার মধ্যে অনেক খারাপ লাগতো যে অলওয়েজ হচ্ছে এরকম হয়, এবং সবসময় মানে কান্নাকাটি করতাম যেটা কী ধরনের কথা। এরকম করতে করতে তো আমি হামিদ মুন্সির বাড়িটা ছিল একেবারে সুন্দরবনের পার্শ্ববর্তী। তো এখানে হচ্ছে বাঘে বা সুন্দরবন থেকে বেশিরভাগ সময় বাঘ বেরিয়ে আসে। তো মানে গরু খেয়ে ফেলে বা গরুর বাচ্চারা নিয়ে যায় কামড় দেওয়া। এই জন্য আমরা বড় লাঠি হাতে আপনার মানে ওই পাহারা দিই, বাঘ যদি আসে তাহলে আমরা মানে বাঘকে মানে প্রতিহত করার জন্য যা যা দরকার এগুলো নিয়ে আমরা তখন পাহারা দিচ্ছিলাম, মানে গরু পাহারা দিচ্ছিলাম। তা এরকম করতে করতে হলো কি, মানে যেখানে আমি গরু পাহারা দিই ওইটার পাশে একটা অনেক বড় দিঘি বলবো না নদী বলবো আমি জানি না, মানে এটার একটা লাইন হচ্ছে আপনার সুন্দরবন পর্যন্ত আছে। মানে সুন্দরবনের যে নদীটা আছে না, ওই সুন্দরবনের নদীর সাথে এই খালের একটা লাইন আছে। তো
তো সবসময় দেখতাম যে ওই খালটা মানে ইয়েই থাকে, মানে ওই খালের মধ্যে কেউ যায় না। সবাই বলে সুন্দরবন থেকে এখানে হচ্ছে আপনার আসে, কি বলে, কুমির আসে, এটার মধ্যে কুমির আছে। মানে সবাই বলতো যে ভুলেও কেউ ওই পুকুরে নামতো না, বা আমরা যদি কখনো পানি লাগতো, গরু যদি ওই মানে পুকুরে মানে ওই দিঘিতে পানি খেতে যাইতো, আমরা দিঘি থেকে গরুরে সরাই দিতাম, যে মানে সরাই দিতাম যে না মানে ওইখানে নামতে দিতাম না। কারণ সবাই বলে, মানে ওই আপনার হামিদ মুন্সিও বলছে, খবরদার ওই দিঘির আশেপাশে গরুরে যাইতে দিস না, কারণ ওই দিঘিতে কুমির থাকে। এদের মধ্যে কুমির আছে, সুন্দরবন থেকে অসংখ্য কুমির এটার মধ্যে আছে, তা আমার গরু খেয়ে ফেলবে। এবং এরকম অনেক ঘটনাও ঘটছে যে অনেক গরু ওখান থেকে কুমিরে এসে গরু কামড় দিয়ে নিয়ে পর্যন্ত চলে গেছে, মানে দিঘির মধ্যে এরকম ঘটনাও আছে। এই জন্য হামিদ মুন্সি আমার বললো যে খবরদার ভুলেও কিন্তু এই দিঘির আশেপাশে আমার গরুরে যেতে দিবে না। এমন করতে করতে একদিন হঠাৎ করে ওই দেখলাম কি জানেন, ওই দিঘিতে পানি সেচ দিতেছে, মানে মানে ৩টা-৪টা মেশিন লাগাইছে চারপাশ দিয়ে পানি সেচ দিতেছে। আর সুন্দরবনের সাথে যে লাইনটা ছিল ওই লাইনটা ওই দিক দ্বারা কীভাবে জানি বন্ধ করে দিছে। তা আমি ওটা দেখার পরে মানে অবাক হয়ে গেলাম, কি রে, যে দিঘিতে আমি আজকে বহু বছর এখানে আসি, আমার বাপ দাদার ১৪ গোষ্ঠী যারা আছে এদের মধ্যেও শুনছি কখনোই দিঘিতে সেচ দেওয়া তো দূরের কথা, দিঘির পাড়েই কেউ যায় নাই। মানে দিনের বেলায় রাতের বেলায় যখনই হোক দিঘির পাড়ে কেউ ভয়ও যেত না, কারণ দিঘির মধ্যে এই জিনিসটা থাকতো, এটা যে কোনো সময় কামড় দিয়ে নিয়ে যাবে, মানুষ নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। কুমির এটার মধ্যে আছে, অনেক কুমির আছে, এই জন্য ওইটার পাড়ে কেউ যেত না। বাট অবাক করার বিষয় হচ্ছে ওই দিঘিতে পানি সেচ দিতেছে। তো পানি সেচ দিতেছে, আমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম। আমিও নিলাম, প্রায় ৪ দিন ধরে আপনি এটা পানি সেচ দেয়, মানে অনেক পানি ছিল, ৪টা-৫টা মেশিন লাগিয়ে দেয়, এবং ৪-৫ দিন পর এটা পানি সেচ দিয়ে ফেলে। কুমির পায় কি পায় না সেটা আমি জানি না। একদিন সকালবেলা দেখলাম এটার মধ্যে অনেকেই মাছ টাছ ধরতেছে, মানে মাছ টাছ ধরছে, মানে অনেকেই মাছ ধরছে, মাছ ধরা শেষ, অনেকে মাছ টাছ ধরছে। তো যখন মাছ ধরা হয়েছে মানে মানে সবাই একদম যারা ছিল এখানে প্রত্যেকে মাছ ধরছে, আমি কিন্তু আর মাছ টাছ ধরতে নামি নাই। পরে একদিন হইলো কি, মানে এটা তখন মাছ ধরা শেষ, এটা প্রায় শুকিয়ে গেছে, মানে নিচের অংশটা একদম শুকিয়ে গেছে। তো একদিন হলো কি, আমি চিন্তা করলাম যে একটা কাজ করি, আমি যেখানটার মধ্যে বসে গরু পাহারা দিই ওই জায়গাটা অনেক নিচা, মানে নিচে আর কি, ওইখানে বসে আমি গরু পাহারা দিই, এটা একটা গাছের নিচে। তাই আমি ভাবলাম এই গাছের নিচে আমি মানে একটু মাটি এনে যদি ফেলি, একটু মাটি যদি ফেলা যায়, তাহলে আমি গাছের নিচে বসে গরু পাহারা দিতে পারবো, বা এখানে আমি একটা ছোট করে ঘর বানাবো। মাঝে মাঝে দুপুরবেলা এখানে এসে আমি রেস্ট করতে পারবো, খাইতে পারবো, এখন তো খোলা আসমানের নিচে থাকি। তা এইভাবে আমি তখন করলাম কি, ওই দিঘির মধ্যে থেকে মাটি আনবো, দিঘির মধ্যে থেকে মাটি আনবো। তো এখন মাটি আনতে গেলে আমার কাছে একদম মধ্যখানে, মানে দিঘির মধ্যখানে যে মাটিটা, ওই মাটিটা খুব পরিষ্কার এবং আমার কাছে ভালো মনে হচ্ছে। আমি কি করলাম, সাইডের মাটিটা না নিয়ে একদিন কোদাল নিয়ে দিঘির মাঝখান থেকে মাটি কাটতে শুরু করলাম, একদম দিঘির মধ্যখানে। ওইখান থেকে মাটি কাটতেছি, মানে ওইখানে মাটি কাটতেছি, আবার নিজে নিজে এটাকে কষ্ট করে মাথায় নিয়ে আমি এই পর্যন্ত আসতেছি, মানে আমি যেখানে বসে গরু পাহারা দিই এখান পর্যন্ত আসতেছি। এবং এরকম করে মাটি কাটতেছি, একদিন কাটলাম, একদিন অনেক মাটি কাটলাম, কারণ আমার তো আর কোনো কাজ নেই, এখানে গরু পাহারা দিই, গরু নিয়ে বসে থাকি, এটাই তো আমার কাজ। তো মাটি কাটতে আমার কোনো সমস্যা হয় নাই। এরপরের দিন আমি যখন আবার মাটি কাটতেছি, মাটি কাটতে কাটতে হঠাৎ করে আমার মানে কোদালের মধ্যে কেমন করে জানি একটা মানে কিসের একটা আঘাত লাগলো, মনে হচ্ছে কোনো লোহার সাথে আমার কোদালের মানে মাথাটা লাগছে এটা। পরে টং করে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি চিন্তা করলাম দুপুরবেলা, একদম ভর দুপুর, চারদিকে ধরেন আপনার একেবারে খা খা রোদ, একেবারে মাঠের মানে মাঠের ভিতরেই তো এই দিঘিটা। আমি যখন ভাবতেছিলাম কি এই জায়গাটার মধ্যে এরকম লাগলো, বিষয়টা কি, তখন আস্তে আস্তে করে মানে জায়গাটা খুঁড়তেছিলাম হাত দিয়ে, খুঁড়তে খুঁড়তে ভাই এই সাইজের আপনার একটা বোতল। তো এরকম বোতল কিন্তু আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই প্রথম এরকম একটা বোতল দেখলাম। এবং বোতলটার উপরে মানে বোতলটার যে চারপাশটা আছে এটা একদম মানে আপনার যে মানে আমরা যারা মানে সাপ দেখে, মানে ভয়ঙ্কর আকারের সাপ যেগুলো হয়, এরকম সাপের লোগো দেওয়া, মানে এরকমভাবে সাপ পেঁচায় 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 পেঁচা বোতলটার মুখটা পর্যন্ত আছে, এবং মুখের মধ্যে সাপের মাথাটা, মানে খুবই ভয়ঙ্কর এবং আধ্যাত্মিক টাইপের মতো একটা মানে আর কি বোতলটা। এবং বোতলটা হাতে নেওয়ার পরে দেখলাম যে বিভিন্ন ধরনের লোহা, তাবিজ, এটা ওইটা বোতলের মুখটার মধ্যে এরকম পেঁচায় রাখছে, তাবিজ, লোহা, তারপরে বিভিন্ন ধরনের জিনিস টিনিস, তারপরে গরুর এটা ওইটা, মানে অনেক কিছু। এক কথায় কালো জাদু করার জন্য যে ধরনের জিনিসগুলো মানুষ ব্যবহার করে, এই ধরনের জিনিসগুলো বোতলের মুখের চারপাশটার মধ্যে এইভাবে প্রলেপ দেওয়া। এখন এটা দেখার পর তো আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এটার মধ্যে এরকম থাকবে কেন, বা এটা এরকম কেন, আমি বুঝতে পারতেছিলাম না। পরে চিন্তা করতেছিলাম যে কি করা যায়, এটা কি। আমি তখন রোদের মধ্যে, এটা মানে অনেক বড় ছিল, মানে বিশ্বাস করেন আমি, আমার বয়স তখন অনেক, প্রায় 17-18 বছর, ওই বয়স আমি এটা মানে উঠাইতে পারতেছি না, এত ভারী, এত ওজন, এই জিনিসটা এত লম্বা কিন্তু অনেক ওজনই। পরে আমি এটা কষ্ট করে হাতে নিলাম,
এবং হাতে নিয়ে আমি এটা মানে আমার যে ইয়ে আছে ওরা আছে বা খাড়ি আছে, খাড়ির মধ্যে নিলাম। খাড়ির মধ্যে নিয়ে কোদালটা নিয়ে আমি এটা খুব কষ্ট করে পাহাড় পর্যন্ত আনছি। এবং পাড়ে আনার পরে দেখতেছি চারদিকে কাউরে পাই কিনা, যদি কাউরে পাই জিজ্ঞেস করবো যে এটা কি বা এটা এত ভারী কেন এরকম বোতল। পরে দেখলাম এইদিকে ওইদিকে কাউকেই দেখতে পাচ্ছি না, মানে এই পাশে ওই পাশে কেউ নাই। এবং কেউ যখন নাই তখন আমি করলাম কি বোতলটারে মানে ধুইলাম, এটার মধ্যে কাদা টাদা ছিল, পানি দিয়ে পরিষ্কার করলাম। আমার খাবার পানি আনি নিয়ে আসি তো এখান থেকে, মানে আমার বাড়ি থেকে, তো ওই খাবার পানি দিয়ে এটা পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করার পরে মানে দেখলাম যে মানে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, ভিতরটা একদম গোলা হয়ে আছে, ভিতরটা ঘোলাটে, কিছুই দেখা যায় না। কিন্তু এটার উপরে আপনার কি কি দিয়ে মুখটা ঢাকা আছে, মানে যে মুখটা আছে বোতলের মুখটা ঢাকা। পরে আমি আস্তে আস্তে মানে অনেক কষ্ট, প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করে আমি বোতলের মুখটা খুলছি। এটা মানে ঝালাই, মানে আমরা যেরকম ধরেন আপনার ঝালাই করে দিলে যেরকম হয় না, বোতলের মুখটা এরকম ঝালাই করে দেওয়া। আমি আস্তে আস্তে পিটে ফিটে 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 অনেক কষ্ট করে বোতলের মুখটা খুললাম। এবং বোতলের মুখটা খুলে আমি যখন এইভাবে বোতলের মুখটা নিচের দিকে দিলাম, নিচের দিকে দেওয়ার পরে এই বোতলের ভিতর থেকে আপনার মানে আপনার দাঁত, তারপরে চুল দাঁত এটা ওইটা অনেক কিছু তখন বেরিয়ে আসছে। এবং বেরিয়ে আসার পরে এই পুরো জায়গাটা কেমন যেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একদম শীতল ঠান্ডা হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম কী ব্যাপার। এবার আমি যেটা বুঝলাম যে আমাদের এলাকাতে আবার কালো জাদুর একটু বেশি হতো, মানে আমি ছোটোবেলায় এগুলো শুনতাম যে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। তাই মনে করলাম কাউরে মনে হয় কেউ কালো জাদু করছে, এগুলো মনে হয় বোতলের মধ্যে ঢুকে রাখছে। তাই এটা ইয়ের পরে আমার শরীরে কেমন যেন একটু অস্থির অস্থির লাগতেছে। আমি তখন কী হলো, মানে এতটাই অস্থির লাগতেছে আমি এখানে বসে থাকতে পারতেছি না। আমি বোতলটা এখানে রাইখেই আমি আমার মানে কোদালটা আর আমার ইয়েটা নিয়ে খানিটা নিয়ে ওইখান থেকে চলে আসছি, ওইখান থেকে দৌড়ে চলে আসছে, মানে খুব অস্থির লাগতেছে ওই জায়গাটার মধ্যে। পরে চলে আসছি, আসার পর আমি গরু নিয়ে বসে আছি আর চিন্তা করতেছি মানে এটা কি। অনেকক্ষণ পর্যন্ত আমি আর ভয়ে ওই দিকে যাইয়ে নেই, মানে যেতে ইচ্ছে করে নাই। বিকাল ঘনিয়ে এলো, আমি তখন গরু নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে গরু নিয়ে ফিরে আসার পরে রাতের বেলায় আমি ঘুমিয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। আমি ওনার বাড়ির মধ্যেই ঘুমাইতাম। গরু ঘরের পাশে আমার একটা ছোট্ট ঘর আছে, আমার থাকার ঘর। ওই ছোট্ট ঘরের মধ্যে আমি রাতের বেলায় ঘুমাই। তো ওই ঘরটার মধ্যে আমি রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। এবং ঘুমিয়ে যাওয়ার পরে মানে আমার কাছে মনে হলো যে আমি অন্যরকম একটা সুগন্ধি পাচ্ছি। মানে আমার যদি গন্ধ আসে তাইলে গোবরের গন্ধ আসবে বড় জোরে, যেহেতু আমি গরু ঘরের পাশে ঘুমাই। কিন্তু এখানে ভাই এত দারুণ একটা সুগন্ধি আমি না বলে বুঝাতে পারবো না। রাতের মধ্যে ঘুম হলো এবং সকালে ঘুম থেকে ওঠার পরে বরাবর মতো হাত মুখ ধুইলাম। হাত মুখ দিয়ে আমি যখন খাবার খাইতে গেলাম তখনই আমাকে হামিদ মুন্সি বলে, কী রে তুই তো গরিব মানুষ, এত টাকা পাইলি কই? আমি বললাম মানে আমি টাকা কই পাইলিম? উনি আমার বলে তাইলে এত দারুণ পারফিউম, এত ঘ্রাণ সুগন্ধি তুই শরীরে মাখছিস নাকি? আমি বললাম না, আপনি কি বলেন, আমি সুগন্ধি কই মাখবো? উনি তখন আমার বলতেছে না, কালকে রাত্রে অনেক দারুণ একটা সুগন্ধি পাইলাম। কোত্থেকে এত দারুণ একটা সুগন্ধি? এরকম সুগন্ধি তো আমি আগে কখনো পাইনি। আমি বললাম আমি বলতে পারি না, কালকে রাতে আমি এরকম একটা সুগন্ধি পাইলাম। এত গন্ধ কোত্থেকে আসলো আমি না বুঝতে পারলাম না, দারুণ একটা গান পাইছি। পরে আমাকে বলতেছে, ও আচ্ছা জানি না কি হয়েছে না হয়েছে, তা তুই গরু নিয়ে মাঠে যাবি? আমি বললাম হ্যাঁ। বলে যা। তো খাওয়া দাওয়া করলাম, পান্তা ভাত খাইলাম। পান্তা ভাত খাইয়া এবার দুপুরে খাবার নিয়ে তখন আমি গরুগুলো নিয়ে রওনা দিছি মাঠের দিকে। মাঠে দিয়ে গরু ছেড়ে দিছি। আমার মাঠে কিন্তু আবার বাঁশি আছে, আমি মাঝে মাঝে কিন্তু বাঁশি বাজাইতাম, মানে বাঁশি বাজাইতাম সব সময় না, মাঝে মাঝে। তো ওই দিন যাওয়ার পরে মনটা জানি কেমন হালকা লাগতেছে, মানে ভালো লাগতেছে, মানে মনটার ভিতরে কেমন জানি মনে হয় যেন একটা বোঝা নেমে গেছে, এমন একটা অবস্থা। তো তখন আমি বললাম কি ওই যে মানে বাঁশিটা আমি একটু ফু দিলাম, মানে বাঁশিটা বাজাচ্ছি। এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছি দুপুরবেলা, চারদিকে একেবারে খা খা রোদ। মাঠের মধ্যে আমার গরুগুলো হেলে দুলে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া খাচ্ছে। আশেপাশে তেমন কোনো মানুষ নাই, এখন কিন্তু কৃষিকাজেরও সময় না। এই জন্য ধরেন পুরো মাটি ফাঁকা। আমি তখন গাছের নিচে বসে দিলাম বাঁশিতে সুর, মধুর সুরে আমি তখন দিলাম। এবং আমার কাছে সেদিন বাঁশি বাজাইতেই কেন জানি ভালো লাগতেছিল, মানে এতটাই ভালো লাগতেছে বলার মতো না। আমি বাঁশি বাজাচ্ছি 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 বাজাচ্ছি, মধুর সুরে আমি বাঁশি বাজাচ্ছি এবং চোখ টোক বন্ধ করে বাঁশি বাজাচ্ছি। আমার কেন জানি ভাই, আমি অন্যদিনও বাঁশি বাজাইতাম ঠিক আছে, বাট এরকমটা ভালো আমার লাগতো না। মানে আজকে বাঁশি বাজাইতেছে মনে হয় যেন আমার মানে ভিতর থেকে সুর আসতেছে, মানে বাঁশির মধ্যে আর কি সুর আসবে, আমার মনে হয় আমার ভিতর থেকে এক অন্যরকম সুর আমি বাজাচ্ছি, অন্যরকম এক সুর আমার ভিতর থেকে আসতেছে। আমি তখন চিন্তা করলাম কী ব্যাপার, এতটা ভালো কেন লাগতেছে, এরকম ভালো কেন আমার ভিতরে লাগতেছে, এতটা শান্তি কেন লাগতেছে। যাই হোক বাঁশি বাজালাম, বাঁশিটা বাজানো বন্ধ করা মাত্রই আমি তাকায় দেখলাম যে একটা মেয়ে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, মানে দিঘির, মানে ওই যে আপনার দিঘিটা আছে দিঘির ওই পার দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটাকে দেখার পরে আমি একটু ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, আমি তো এত বছর ধরে এখানে কাজ করি বা এখানে আছি, আমি তো এরকম কোনো মেয়েরে দেখি নাই।
মেয়েটা হাইটে আমার দিকে আসতেছে। তা আমি ভাবলাম যে হয়তো কোনো গ্রামের মেয়ে মনে হয় কোনো দিকে যাবে। আবার বোরকা পরা নাই কিন্তু। ওই সময় কিন্তু সব মেয়েরাই বোরকা পরতো। ছোট মেয়েরাও বোরকা পরে ঘর থেকে বের হইতো। বাট ওই মেয়েটার গায়ে কোনো বোরকা নাই। একটা মেক্সির মতো করে একটা কাপড় পরে আছে। বাট মনে হয় যেন সূর্যের মতো সুন্দর। তা আমি ওর মেয়ের দিকে তাকাই না, আমি বাঁশিটা অফ করে এখানে বসে আছি। পরে মেয়েটা আমার কাছাকাছি আসছে। কাছাকাছি আমার একটা সালাম দিল খুব সুন্দর করে। আমি সালামের উত্তর দিলাম যে ওয়ালাইকুম আসসালাম। পরে বলতেছে আপনি এখানে পানি আছে? আমারে বলে। আমি তখন বললাম হ্যাঁ পানি তো আছে, তো একটু পানি দিবেন? আমি তখন পানি দিলাম। মেয়েটা তখন কী করলো, এই মানে ওইখানে বসে পানি খাইলো। পানি পান করে এখানে বসে গেছে, মানে আমার সাথে বসে গেছে। এখন বসে যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি কী রে, চিনি না জানি না, এই কোত্থেকে আসলো, আবার আমার পাশে বসেও গেল। বিষয়টা বুঝতে পারলাম না। না পাইয়া আমি তখন উঠে দাঁড়াই গেছি। দাঁড়াইয়া আমি তখন আমার গরু যেদিকে ওইদিকে চলে যাচ্ছি। তো আমার কথা হচ্ছে হয়তো মেয়েটা কোনো দিকে যাচ্ছে, বিশ্রামের জন্য বসছে। যেহেতু ওখানে একটা গাছ আছে, গাছের নিচে বিশ্রাম করবে এবং এরপরে আবার চলে যাবে। তো এটা ভাই আমি তখন করলাম কি, আমার গরুর দিকে যাচ্ছি, আমি আমার গরুগুলোকে দেখার জন্য আছি। এবার গরু যাইছে, আমি গরু দৌড়াইতে আসছি, মানে গরুগুলোকে একসাথ করতেছি। ওইখান থেকে খেয়াল করে দেখলাম যে এই মেয়ে বসে আছে, মানে এই মেয়ে আর যাচ্ছে না, ওই জায়গাটার মধ্যে বসে আছে। এবার আমি চিন্তা করলাম যে এর বিষয়টা কি, কোত্থেকে আসলো, এই মেয়ে আসলো কোত্থেকে, আর এখানে বসেও আছে, যাচ্ছে না কেন? গরুগুলোর দৌড়ো দিয়ে আমি তখন আবার আসছি, আসে এখানে আবার বসছি, মানে মেয়েটার কাছ থেকে একটু দূরত্ব নিয়ে বসছি। বসার পরে আমি বললাম যে বোন আপনি কই যাবেন? পরে বলে আমি তো কোথাও যাব না। আমি বললাম তো কোথাও না গেলে এখানে আসছেন, আপনাকে তো আগে কখনোই এলাকাতে দেখি নাই। পরে বলে ওইটা আমার খালার বাড়ি, মানে আঙ্গুল দিয়ে দেখে ওই গ্রামটা আমার খালার বাড়ি। ওই একটা জায়গার মধ্যে বসলে কিন্তু আপনার 6টা গ্রাম দেখা যেত, 6 থেকে 7টা গ্রাম চারপাশে দেখা যেত। পরে আঙ্গুল দিয়ে দেখে ওইটা আমার খালার বাড়ি। আমি তো ওই গ্রামে কোনোদিনও যাইনি। পরে আমি বললাম যে ও আচ্ছা এটা আপনার খালার বাড়ি, তো এখানে কি মনে করে আসছেন? পরে বলতেছে না আমি খালার বাড়ির মানে ওইখানে বসে আছি দোলনির মধ্যে, দোলনা খাচ্ছিলাম, এমন সময় দেখলাম আপনি বাঁশি বাজাইতেছেন, মানে কোত্থেকে জানি একটা বাঁশির সুর আসতেছে, আমার এত ভালো লাগতেছিল। আমি চাচ্ছিলাম না মানে এখানে না আসার জন্য, বাট তারপরেও বাঁশির সুর আমাকে পাগল করে নিয়ে আসছে। আমি মূলত আপনার বাঁশির সুর শুনে এখানে চলে আসছি। এবার আমি বললাম ও আচ্ছা দেখেন আমি তো সবসময় বাঁশি বাজাই না, আজকে একটু কেমন জানি মনটা হালকা লাগতেছিল, একটু বাঁশি বাজাইলাম, আর এই বাঁশির সুর আপনাকে এখানে নিয়ে আসলো। পরে মেয়ে আমারে বলতেছে আপনি কি রাগ করছেন? আমি বললাম না না আমি রাগ করবো কেন, আপনি আমার বাঁশির সুর শুনে আমার কাছে আসছেন, আমার রাগ করার কি আছে? বলে তাইলে আর একটু বাঁশি বাজান না, আমারে বলে। আমি বললাম দেখেন আমি কারোর সামনে বাঁশি বাজাতে পারি না, আমার না লজ্জা করে। তখনই মেয়ে আমাকে বলতেছে আরে লজ্জার কিছু নাই, লজ্জার কি আছে, আপনি বাজান না, আমি একটু আপনার বাঁশি বাজানোর সুরটা শুনে আমার ভালো লাগতেছে, আর ভালো লাগতেছে বললেই তো আপনার কাছে আসছি তাই না, একটু বাজান না প্লিজ, একটু বাজান। মানে আমার সাথে মানে আমাকে খুব ফোর্স করতেছে বাঁশি বাজানোর জন্য। এরকম করে যখন বারবার 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 অনুরোধ করতেছে, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি এরকম করে তো বলার প্রয়োজন নাই, আর আপনি আমার দিকে তাকায়েন না, কারণ আপনি যদি তাকান আমি লজ্জা পাবো। ওই মেয়ে হাসতে হাসতে বলে আপনি কি মেয়ে মানুষ আমারে বলে। আমি বললাম না না আমার এমনিতে একটু লজ্জা বেশি। বলে আচ্ছা ঠিক আছে তা বাঁশি বাজান। পরে আমি বাঁশিতে ফু দিলাম, বাঁশি বাজাইতে আসি। এখন বাঁশি বাজাচ্ছি যে মেয়ে তখন আমার বাঁশির সুর শুনতেছে, বাঁশির সুর শুনতেছে, অনেকক্ষণ ধরে আমি বাঁশি বাজাইলাম এবং দেখতে দেখতে বিকেল ঘনিয়ে আসছে, মানে বিকেল হয়ে গেছে। পরে আমি বললাম আমি তো গরু নিয়ে বাড়ি যাবো। পরে বলে ও আচ্ছা আপনি কি সবসময় এখানে আসেন? আমি বললাম হ্যাঁ আমি সবসময় আসি। আমি ওই বাড়িতে এক লোক আছে হামিদ মুন্সি নামের, হয়তো আপনার খালু চিনবে বা আপনার খালা চিনবে, উনি অনেক বড় লোক, ওনার রাখাল আমি, ওনার গরু আমি চড়াই। পরে বলতেছে ও আচ্ছা ঠিক আছে, রাখাল শব্দটা না আমার কাছে অনেক ভালো লাগে, মেয়েটা আমারে বলে। হ্যাঁ আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তা মেয়ে তখন এখান থেকে উঠে চলে গেল, আমি তখন আমার গরু টরু ঠিক করে মানে বাসায় গেলাম। এবং বাসায় যাওয়ার পরে গরুটাকে খাওয়াইলাম, 2টা গরু গোসল করানোর দরকার ছিল এগুলো করাইলাম, এবং গরুর ঘরটা ঠিকঠাক করে আমি তখন আইসার সুন্দর দিকে মানে মাগরিবের আজান দিয়েছে, আমি তখন ঘরে আসছি। আসার পরে একটু নাস্তা টাস্তা করে আমি তখন এসে শুইলাম, এবং শুয়ে শুয়ে চিন্তা করতেছি এরকম সুন্দর মেয়ে তো জীবনেও দেখি নাই, এত রূপবতী এত কিউট চেহারা, এই মেয়েটা আসলো কোত্থেকে? এর আগে তো এই এলাকাতে এরকম কোনো সুন্দর মেয়ে দেখি নাই। মানে আমি বারবার চিন্তা করতেছি কি রে কোত্থেকে আসলো, এত সুন্দর এত রূপসী এই মেয়েটা আসলো কোত্থেকে? আমি বারবার এটা চিন্তা করতেছি। চিন্তা করতে 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 আমি সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ি, এবং রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা আমি ভোরে ভোরে ঘুম থেকে উঠে ওইটা নামাজ পড়ি, এবং নামাজ পড়ে গরুরে হ্যান্ড খাওয়াই বা গরুর ঠিকঠাক করি, এবং আমি নিজেও কিছু খেয়ে দুপুরের খাবারটা নিয়ে আমি গরুটারে নিয়ে আবার আমি রওনা দিছি, গরুগুলো নিয়ে আবার মাঠের দিকে রওনা দিলাম। এবার মাঠে যাওয়ার পরে আমি গরুগুলোকে মাঠে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। এবারে এদিক সেদিক বারবার দেখতেছি মেয়েটা কোনো আসে কিনা, কারণ এক দেখে মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। আমি গরিবের ছেলে এটা ঠিক আছে, আমার বাপের টাকা পয়সা নাই, আমি রাখালের কাজ করি তাও ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে দেখে না আমার ভিতরে কেমন জানি, আমার ভিতরে একটা বিয়ে করার জন্য একটা আশা জাগতেছে যে আমি বিয়ে করব, এবং যদি এরকম একটা সুন্দর মেয়ের বিয়ে করে বউ বানাতে পারি তাহলে আল্লাহর কাছে তো আর কোনো কিছু চাওয়ার নাই।
এত রূপবর্ষী, এত রূপসী। এমন করে দেখলাম যে না প্রায় 11টা-12টা বেজে গেছে। 12টা বেজে গেল মেয়েটার আর দেখি না। এবার 12টা বাজে আমি তখন বাঁশিতে ফুঁ দিলাম। যেহেতু দেখি না বাঁশিতে ফুঁ দিলাম। এবার প্রায় আধা ঘন্টার মতো বাঁশি বাজাচ্ছি, তাকাইতেছি, দেখলাম যে সেম জায়গাটা দিয়ে মেয়েটা আবারও হেঁটে আসতেছে। ওই জায়গাটা দিয়ে মেয়েটা আবারও হেঁটে আসতেছে এবং মেয়ের হাঁটে এসে দেখি আমি আরও সুরে বাঁশি বাজাচ্ছি। এবার মেয়েটা আমার কাছে আসছে, বসছে, আমি তখনও বাঁশি বাজাচ্ছি। এবার মুচকে মুচকে হাসতেছে। আর মেয়েটা হাসতেছে দেখা আমার তখন হাসি পেয়েছে। হাসি পেয়েছে, আমি তখন বাঁশি বাজানো বন্ধ করে দিলাম। পরে আমার বলতেছে, কী ব্যাপার, বাঁশি বাজানো বন্ধ করলেন কেন? আমি বললাম, না আপনি যে হাসতেছেন এই জন্য আমার হাসি পাচ্ছে। বলে, ধুরো আমি হাসলে তো সমস্যা নাই, আপনার হাসলে তো বাঁশি বাজানো বন্ধ হয়ে যাবে। কী নাম আপনার? আমারে বলে। আমি কেমন হচ্ছে মহিউদ্দিন। বলে, ও আচ্ছা, আপনার নাম মহিউদ্দিন, আপনার বাড়ি কই? আমি বললাম, ওই গ্রামে আমার বাড়ি, ওই পাশের গ্রামটাতে আমার বাড়ি, এখান থেকে দেখা যায় না। বলে, ও আচ্ছা, আপনার বাবা মা নাই? আমি বলে, হ্যাঁ বাবাও আছে, মাও আছে, আমার দাদা দাদিও আছে, কিন্তু আমার বোন আছে 4টা, 4টারই বিয়ে হয়ে গেছে। আমার এক বোন জামাই কিন্তু আবার মসজিদের মুয়াজ্জিন। বলে, ও আচ্ছা ঠিক আছে, তা আপনি রাখালের কাজ করেন কেন? আমি বললাম, করি, এখানে কী করবো, আমার বাবা গরিব মানুষ, আমাকে ঠিকমতো পড়াশোনা করাইতে পারে নাই, এই জন্য রাখালের কাজ করে বেতন পাই, পরিবার চালাই। বলে, ও আচ্ছা, আর কোনো কিছু করেন না? আমি বললাম, না আর কিছু করেন না, আর কিছু করি না। পরে আমি বললাম, আপনি আমার সম্বন্ধে এত কথা জিজ্ঞেস করতেছেন, না আপনার সম্বন্ধে তো আমাকে কিছু বললেন না। আমার তখন বলতেছেন যে আমার সম্বন্ধে আপনি কী জানতে চান? আমি বললাম, জানতে চাই যে আপনি কোত্থেকে আসেন, বা কালকেও আসলেন, আজকেও আসছেন। পরে বললাম না যে ওইটা আমার খালার বাড়ি, আমার খালার বাড়ি ওইটা। পরে বললাম, আপনার খালুর নাম কি? পরে খালুর একটা নামও বলছে। তা আমি তো ওই গ্রামে কোনোদিনও যাই নাই, বা সত্যিকার তো এই গ্রামের কোনো মানুষকে আমি চিনিও না। এখনও খালুর নাম বললেও কি আর না বললেও কি। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওই মেয়ের সাথে তখন কথাবার্তা বললাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। কথাবার্তা বলতে বলতে মেয়ে আমার বলে, কী ব্যাপার, আপনি দুপুরে খাবেন না? আমি বললাম, হ্যাঁ খাবো। বলে, কী খাবেন? আমি বলি, আমি ভাত নিয়ে আসছি, তো ভাত তরকারি আনছি। পরে আমার বলে, দেখি আপনি কি ভাত তরকারি আনছেন? পরে আমি বললাম, না না না, দেখাবো না, লজ্জা পাইতেছি, মানে লুঙ্গির কাপড় দিয়ে পেঁচাই আনছি। পরে বলে, দেখি না দেখি না। পরে আমি খুললাম, ভাত তরকারিটা খুললাম, খুইলা ওর সামনে। বলে, দেন আমি সহ খাই। আমি বললাম, আপনি খাবেন? বলে, হ্যাঁ। তো ভাত তরকারি মাখছি, মাইকে মেয়েটার হাতে দিলাম। তবে এখানে আমার কাছে কেমন জানি বিষয়টা একটু অদ্ভুত লাগলো। আমরা মানুষের যেরকম ভাত লোকমা দিয়ে এমনি খাই, এই মেয়েটা ভাত এমনি করে খাচ্ছে। মানে আমার কাছে বিষয়টা একটু অবাক লাগলো। মানে আমি বলে, আপনি লোকমা দিয়ে ভাত খেতে পারেন না? বলে, না আমি এমনিই খাই। তাই আমি ভাবলাম যে হয়তো মেয়ের পরিবার এভাবে খাওয়া শিখাইছে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওই দিনও মেয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। এর পরের দিনও আমি একইভাবে আবার ওই জায়গার মধ্যে বাঁশি নিয়ে আসছি, বাঁশি বাজাচ্ছি, এই মেয়ে ওই দিনও আসছে। তা আমি নাম জিজ্ঞেস করছিলাম যে আপনার নাম কি? ও বললো, নাম খোদেজা আক্তার। বলে, আমার নাম খোদেজা। তাই আমি বললাম, ও আচ্ছা। তো এইখানে আসতেছে, আমি বাঁশি বাজাইতে আসি, আমার সাথে আসে। এমন করতে করতে আমি মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমি আবার ওর এটা খাওয়াই, ধরেন আবার আসার সময় এটা নিয়ে আসি, ওইটা নিয়ে আসি, ওই আপনার হামিদ মুন্সির বাড়ি থেকে। এরপরে মেয়েটারে খাওয়াই, যেহেতু আমার খুব ভালো একটা সম্পর্ক মেয়েটার সাথে হয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা ভালো সম্পর্ক। এবং ওই সম্পর্কের সূত্র ধরে আমি তখন মেয়েটারে খাওয়াই, আমিও খাওয়াই, মেয়েটাও খায়। মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক, একেবারে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, খুব মধুর একটা সম্পর্ক। খাওয়া দাওয়া করে আমার সাথে ফ্রেন্ডলি কথা বলে, মানে দুজনের সাথে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। এইভাবে সামনের দিকে যেতে যেতে প্রায় এখানে 1 সপ্তাহ মতো হয়ে গেছে। এবং এই 1 সপ্তাহ প্রতিদিনই মেয়েটা আসতো, আমার সাথে বসতো, আমিও খাবার খাইতাম, মেয়েটাও খাইতো। দুপুরে আমরা খাবারটা ভাগাভাগি করে খাইতাম। পরে আমি বললাম, আপনি যে আপনার খালার বাড়িতে আসছেন, আপনি কি আপনার বাড়িতে আর যাবেন না? পরে আমার বলে, কেন, আপনি কি আমাকে বিদায় করে দিতে চাচ্ছেন? আমি বললাম, না না, আমি আপনাকে বিদায় করবো কেন? এমনিই বললাম, আপনি আপনার খালার বাড়িতে কি থেকে যাবেন? যাবেন না? পরে বলে, থাকবো 2-3 মাস, বাড়ি থেকে আসছি তো, বাড়িতে যেতে ইচ্ছে করে না, আমি 2-3 মাস খালার বাড়িতে থাকবো, এরপরে চলে যাব। আমি বললাম, 2-3 মাস থাকবেন? বলে, হ্যাঁ 2-3 মাস থাকবো। তাই আমি বললাম, তাহলে তো ভালোই হয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এই মেয়েটার সাথে একটা পর্যায়ে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। আমি বুঝি মেয়েটাকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। মানে দুজনের মাঝে একটা মধুর একটা সম্পর্কের তৈরি হয়। মধুর সম্পর্ক তৈরি হওয়ার পরে একদিন হলো কি, মানে আমার বাবা খুব অসুস্থ, মানে অসুস্থ বলতে আব্বাকে ডাক্তারের কাছে নিতে হবে। আমার আব্বার কাশির সাথে রক্ত বের হয়, কাশের সাথে, কফের সাথে। তা এরকম এই সমস্যাটা পরে আমি বললাম, আমার আমার একটু ডাক্তারের কাছে নিতে হবে, আমার আব্বার কাশের সাথে রক্ত বের হয়, এটা বলতেছে। মেয়েটা আমাকে বলে, তো নিয়ে যান। আমি বললাম, আমার কাছে তো টাকা নাই, তা এই জন্য। পরে বলে, আপনার আব্বার নাম কি? আমি আবার আব্বার নাম বলছি। বলার পরে মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনার জন্য একটা ওষুধ নিয়ে আসবো, দেখেন তো ওই ওষুধটা খাওয়াই আপনার আব্বু ভালো হয় কিনা। মেয়েটা আমার বলতেছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। তো এরপরে দিন মেয়েটাগুলো কি, মানে একটা গাছের আপনার মানে পাতা, 2-3টা পাতা হবে, এবং এই পাতাগুলো একটু ভিন্ন কালার, মানে অন্যরকম কালার, পাতার মধ্যে কেমন জানি রেক দেওয়া। আমার বলে, এই 3টা পাতা আপনার আব্বাকে খাওয়াই দিবেন, বলতেছে।
দেখবেন আপনার আব্বার কাশির সাথে আর রক্ত বেরোবে না। আমি বললাম, এই পাতা আপনি কোত্থেকে আনছেন? বলে, না আমার খালুরই সমস্যা ছিল তো, আমার খালু এগুলো খাইতো, বাড়ির মধ্যে লাগাই রাখছে, এগুলো খাইতো, তো আমি নিয়ে আসছি, আপনি এগুলো নিয়ে যান। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো ওই দিনে কী করলাম, আমি তাড়াতাড়ি গরু নিয়ে গেছি বাড়িতে। গরুতে মানে গরুগুলা বাড়িতে রাইখা, হামিদ মুন্সির বাড়িতে রাইখা আমি তখন গেছি আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়া আমার আব্বার তখন আমি এই জিনিসটা খাওয়াইলাম, পাতাটা খাওয়ানো, পাতার মধ্যে দারুণ ঘ্রাণ, অনেক দারুণ ঘ্রাণ আসতেছে। আমার আব্বা তখন পাতাটা দাঁত দিয়ে চিবে চিবে খাইলো, খাইয়ে আমারে বলতেছে যে আব্বুর একটু ভালো লাগতেছে। এর মাঝে 2-3 দিনের মাঝে আব্বু বলতেছে, আব্বুর সাথে তোমার বাজারে মাঝে মাঝে দেখা হইতো, আব্বু বলে আব্বুর এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আব্বুর আর এখন কফের সাথে রক্ত বের হয় না। পরে আমি তখন বললাম, বাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো, আমার আব্বু সুস্থ হয়ে গেছে, এখন অনেক ভালো। তা আব্বু ওই ঠিক হয়ে গেল। তো মেয়েটা আমার সাথে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো এমন করে আমার সাথে আসতো, যাইতো, ঘুরতো ফিরতো, খাইতো, এবং আমার আব্বু অনেকটা সুস্থ হয়ে গেল। আমার আব্বুর ওই রোগটা অনেক সমস্যায় ছিল, এত সমস্যায় ছিল যে আমার আব্বা এই সমস্যাটার কারণে অনেক টাকা পয়সা ভাঙছে, অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছে, কফ পর্যন্ত পরীক্ষা করাইছে, বাট কোনো কিছু ধরা পড়ে না কি ধরনের সমস্যা, কিন্তু রক্ত বেরোয়, কাশির সাথে আপনার একদম তাজা রক্ত বেরোইতো। যাক, এরপরে একদিন কথায় কথায় আমি এই কথাটা আমার আম্মারে বলে দিছি যে, আম্মা এমন করে একটা মেয়ে নাম হচ্ছে আপনার খোদেজা, ওই আমার আব্বারে এমনি 3টা পাতা দিছিল, আমার আব্বা সুস্থ হয়ে গেছে। তা আমার আম্মা একদিন বলতেছে যে, মেয়েটার কথা তুই মাঝে মাঝে বলিস, একদিন মেয়েটারে নিয়ে আসিস তো। আমার আম্মা বলে, আমি বললাম যে নিয়ে আসবো। আমার আম্মা বলে, হ্যাঁ একদিন বাড়িতে নিয়ে আসিস। এটা বলার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো এরপরের দিনে দুপুরবেলা যখন আমার খোদেজার সাথে দেখা হয়, আমি তখন খোদেজারে বলি, খোদেজা আমার আম্মা বলছে তোমার আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও আমারে বলে, তা কেমনি নিয়ে যাবা? আমারে নিয়ে গেলে গরু কি করবা? গরু যদি কুমিরে খেয়ে ফেলে, গরু যদি বাঘে খেয়ে ফেলে? আমি বললাম, এটাও ঠিক আছে, গরু বাঘেও তো খেয়ে ফেলতে পারে, এখানে গরু ছেড়ে দিয়ে রাখছি, এটাও তো একটা ভয়ের ভীতির বিষয়। তা আমার বলে, তাহলে কেমনি নিয়ে যাবা? আমি বললাম, নিতে তো পারবো না, আমার আম্মা বলছিল তোমার একদিন দেখবে, আমার আম্মা তোমার একদিন নিতে বলছে। বলে, আচ্ছা ঠিক আছে, একদিন যাবো নি, আমারে বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এইভাবেই 2-3 দিন পরে একদিন হঠাৎ করে আইসা একটা ভালো কাপড় পরে আসছে, জামা পরে আসছে, আইসা আমরা বলতেছে, চলো আজকে যাবো, আমারে বলে। আমি বললাম যে, না আমি যাবো না। পরে বলে, যাবো না কেন? আমি বলি, যদি আমি যে আমার গরু যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমি কি করবো? হামিদ মুন্সি তো আমার মেরে ফেলবে। আমার উপর তোমার বিশ্বাস আছে? এমনি বলে। আমি বললাম, হ্যাঁ আছে, থাকবে না কেন? বলে, যদি থাকে তাহলে চলো, তুমি দেখে নিও যে তোমার গরুর কিচ্ছু হবে না, একটা গরু কিছুই হবে না, তুমি দেখো। আমি বললাম, যদি হামিদ মুন্সি আইসা আমার এখানে না পায়, কিন্তু মাঝে মাঝে আসে, যদি আইসা না পায় তাহলে তো সমস্যা হবে। বলে, আমি তো বললাম কোনো সমস্যা হবে না, হামিদ মুন্সিও কোনো সমস্যা করবে না, তোমার গরু বাঘেও খাবে না, তুমি আমার সাথে চলো। তো এরকম করে তখন আমাকে জোর করে নিয়ে গেলাম, যেতে চাই না, জোর করে আমাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, এবং আমার আম্মার পা ধরে সালাম করলো। আমার আম্মা তো মেয়েটারে দেখা অনেক খুশি, অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। পরে আম্মা বলে, তোমার বাড়ি কই? পরে বাড়ি ঘরের কথা বলো, আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামে। পরে বললো, তোমার এই ঠিকানাটা জিজ্ঞেস করলো। পরে বললো, অমুক গ্রাম, একটা গ্রামের নাম বললো, ওই হামিদ মুন্সির গ্রামের পাশেই। ওই গ্রামের মেয়ের বাবার ইয়ার নাম বললো, খালার নাম বললো, খালুর নাম বললো। এখন খালুর নাম বলাতে, বাড়ির নাম বলাতে আমার আব্বা তখন চিনে গেছে। আমার আব্বা বলে, এই বাড়িতে আমি চিনি, এবং তোমার ওই তো তোমার খালুরও তো আমি চিনি। তা বলতেছে যে, হ্যাঁ এটা আমার খালু। পরে কথাবার্তা হওয়ার পরে ও তখন ওইখান থেকে চলে আসতেছে, এই জায়গা থেকে চলে আসতেছে। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, এবং বিকেল যখন হয়ে গেছে, বিকেল হয়ে যাওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু বিকেলবেলা বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি আসছি, ও তখন চলে গেছে ওর বাড়িতে। তা আমি যে জায়গাটার মধ্যে বসতাম আর কি, ওই জায়গাটার মধ্যে দেখলাম একটা টিফিন বক্সের মধ্যে, টিফিন বক্সটা খুলে দেখি, এটার মধ্যে কয়েকটা পিঠা, লাড্ডু টাইপের যে পিঠাগুলো হয় না, ওই কয়েকটা পিঠা টিফিন বক্সের মধ্যে। তাই টিফিন বক্সটার মধ্যে পিঠাটা কোত্থেকে আসলো, আমার মাথায় আসলো, এটা কি পিঠা কোত্থেকে আসলো? গরুর কিন্তু কোনো সমস্যা হয় না, গরু আমি যেমন করে রেখে গেছি, গরুগুলো তেমন করে আছে। পরে টিফিন বক্সটা সাথে নিলাম, টিফিন বক্সটা সাথে নিয়ে আমি তখন গরুগুলো আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো গরু বাড়িতে দিলাম, সন্ধ্যার সময় দিলাম, গরু খাইছে, এবং গরু খাওয়ার পরে আমি টিফিন বক্সটা নিয়ে আমি আমার ঘরে রাখছি। রাখার পরে হামিদ মুন্সি আসছে একটু পরে, আপনার মাগরিব নামাজ পড়ে আইসা আমার বলে, এই মহিউদ্দিন, দে টিফিন বক্সটা দে। টিফিন বক্সটা দিয়ে যখন আমার বললাম, কি টিফিন বক্স? বলো, তোরে দুপুরে যেটা দিলাম, পিঠা খাস নাই? কি ব্যাপার? দুপুরে আমি তো দুপুরে তো এখানে ছিলামই না। পরে আমি বললাম যে, দুপুরে আপনি এটা ওইখানে রেখে আসছেন, যদি কুকুর টুকুরে নিয়ে কামড় দিয়ে নিয়ে যেত, যদি কোনো কিছু নিয়ে যেত। বলে, কোনো কিছু নিয়ে যাবে কেন? তুই এখানে আসস না? তো আমি তো তোর হাতেই দিয়ে আসলাম। আমার হাতে দিয়ে আসছেন? বলে, হ্যাঁ তোর হাতেই তো দিয়ে আসলাম। ভাই আমার তখন শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কি ব্যাপার, আমার হাতে দিয়ে আসছে?
এরপর আমি তখন করলাম কি, এই পিঠাগুলো রাইখা ওনারে ওই বক্সটা দিয়ে দিলাম। বক্সটা দিয়ে দেওয়ার পরে দুপুরে মানে রাত্রেবেলা খাবার খাইছি। খাবার খাওয়ার পরে তো ওনার সাথে আমার আবারও দেখা, রাতের বেলা আবার গরু দেখতে আসে। আসার পরে আমি বললাম, কাকা একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করে না, গরম হয়ে না। বলে, না গরম হবো না, বল না। আমি, আপনি কি দুপুরবেলা গরু দেখতে গেছিলেন? বলে, গেছিলাম তো, গরু দেখতে গেছিলাম। বলে, আমার দেখছেন? বলে, দেখছি তো, তুই গাছের নিচে বয়ে রয়েছিস, আমি তো তোর হাতে এটা দিয়ে আসলাম। তোর কাকি পিঠা দিছে, পিঠাটা তোর হাতে দিয়ে আসলাম না। কে তুই, কি হয়েছে তোর? তুই এখানে দেখলাম চুপচাপ বসে আছিস, তোর কোনো সমস্যা? আমি বললাম, কোথায় দেখছেন চুপচাপ বসে আছি? বলে, গাছের নিচে। যে গাছের নিচে তুই বসস সবসময়, ওইটার নিচে। ভাই তখন আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কি ব্যাপার, আমি তো এখানে ছিলামই না। আমি তো আমার বাড়িতে চলে গেছি আপনার ইয়েরে নিয়ে, খোদেদারে নিয়ে। তাহলে আমার এখানে আমার ওই মালিক এসে আমার কীভাবে এখানে দেখলো? এই ধরনের আমার মনে সন্দেহ ঢুকে গেল। এবং ঢুকে যাওয়ার পরে সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি। এটা কী হইলো, এটা কী হইলো, এটা কী হইলো। এবং এরপরের দিন আমি যখন আসছি, যে ও যদি আসে ও জিজ্ঞেস করবো, তো এরপরের দিনে যখন ও আসছে আমার এখানে, তা ওই দিন ওর মনটা অনেক খারাপ। মানে আপনার খোদেদার মনটা অনেক খারাপ। আমি জিজ্ঞেস করলাম যে, তোমার মন খারাপ কেন? তোমার কোনো সমস্যা? বলে, না কোনো সমস্যা না, আমার ভালো লাগতেছে না, আমার আজকে শরীরটা খারাপ, আমি আজকে জায়গা। পরে আমি ওরা এটা জিজ্ঞেস করার আগেও চলে গেছে। যখন ও চলে যেতেছে, অর্ধেক পর্যন্ত চলে গেছে, তখন আমার মনে হয়েছে। পরে ভাবলাম, যেহেতু বলছে ওর শরীর খারাপ, ওরে আমি ডাক না দিই। ওরে ডাক না দিয়া আমি তখন মানে কেমন জানি লাগতেছে যে এটা কী হইলো। এরপর আমি কি করলাম, ওই দিন দিনের বেলায় তাড়াতাড়ি গরুগুলো নিয়ে গেছি, মনটাও ভালো নাই। গরুগুলোতে বাড়িতে রাইখা মাগরিবের নামাজটা পড়ছি। পইরা আমি আমার বাড়ির দিকে একটু গেছি, মানে আমার বাড়িতে যাওয়ার পরে আমার মার হাতের খাবার খেলাম, রান্না করা খাবার খাওয়ার পরে আমি উঠানের মধ্যে বসে আছি। আমার মা আমরা এসে সরি, আমার আব্বা এসে আমার বলতেছে যে, মহিউদ্দিন, ওই মেয়েটারে যে ওই দিন আমাদের বাড়িতে আনলি, মেয়েটা কই? আমার আব্বা বলে। আমি বললাম যে, আব্বা মেয়েটা তো কেন আব্বা? আবার জিজ্ঞেস করলাম। আব্বা আমার বললো, ওই মেয়েটা বাটপার। এমনি বলতেছে। ও, খবরদার ওই মেয়ের সাথে কথা বলিস না, তোর কিন্তু বিপদে ফেলাই দিব, মেয়েটা বাটপার, এমনি বলতেছে। আমি তখন বললাম, কি বলেন আব্বা, বাটপার হতে যাবে কেন? আপনার সাথে কি বাটপারি করছে? বলে, মেয়ে যে বলছে মেয়ের খালুর কথা, এগুলো মিথ্যা কথা। আমার মেয়ের খালুর সাথে বাজারে দেখা হয়েছে, আমি জিজ্ঞেস করছি। মেয়ের খালু বলতেছে তার কোনো মানে ইয়ে নাই, জ্যাঠসের মেয়ে নাই, এগুলো মিথ্যা কথা। এই মেয়ের বাড়ি এটাও না, আর তাদের বাড়িতে কোনো নতুন কোনো মেয়ে বেড়াইতে আসেও নাই। আমি বললাম, আব্বা এটা আপনি কি বলেন? আমার বাবা বলে, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি তো, এবং আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করছি ওই গ্রামের, যে তাদের বাড়িতে কোনো মেয়ে আছে কিনা, বেড়াইতে আসছে কিনা, দূরের বা অমুক গ্রামের। যে গ্রামের নাম মেয়ে বলে আমি ওই গ্রামের নাম জিজ্ঞেস করছি। তখন প্রত্যেকে আমাকে একটা কথা বলে যে, না এরকম কোনো মেয়ে ওই গ্রামে আসে নাই, এরকম কোনো মেয়ে ওই গ্রামে বেড়াতে আসে না, এরকম কোনো মেয়ে নাই। তাতে এই মেয়ে কোত্থেকে আসলো? এই মেয়ে চিটার, এই মেয়ে বাটপার, তোর বিপদে ফেলাইবো, দেখিস আবার তোর বলে গরু নিয়ে যাইবো। এগুলো কিন্তু আবার গরু চুরি করে, তোর সাথে কথাবার্তা বলবো, এই দিক দিয়ে মেয়ে লোকেরা এসে গরু নিয়ে যাবে। ভাই আমার মালিক তখন হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে যে বিষয়টা কী হইলো। এরপরে আমি আবার মানে আমাদের বাড়ি থেকে আপনার হামিদ মুন্সির বাড়িতে আসছি। এসে শুয়ে পড়ছি রাতের বেলায়। সারাটা রাত শুধু চিন্তা করতেছি, কি আব্বা আমার এটা কী বললো। এবার টিফিন বক্সের কথা হামিদ মুন্সি কী বললো। সকাল হয়ে গেছে, হওয়ার পরে বরাবর মতো প্রতিদিনের মতো আমি আজকেও গরু নিয়ে মাঠে গেছি। মাঠে যাওয়ার পরে আমার ওই গাছটা নিচে আমি বসে আছি। আজকে যদি আপনার খোঁজা আসে, ওরে আমি জিজ্ঞেস করবো। কিন্তু ভাই আপনার সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি খোদে যাওয়ার দিন আসতেছে না। তাই আমি ভাবলাম যে গতকালকে যেহেতু ও বলছে ওর শরীর খারাপ, মনে হয় এই জন্য আসতেছে না, শরীর খারাপ এই জন্য আসে না। এটা মনে করে আমি সেদিনও বসে থেকে গরুগুলো নিয়ে গেলাম। গরুগুলো নিয়ে এর পরের দিন আবারও দুপুর পর্যন্ত কাটাইতেছি। এবার আমি বাঁশি বাজাইতেছি, ওই দিনও আসে না। দিনে 2টা বেজে গেল। 2টা বেজে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে, কী ব্যাপার, দিনে 2টা বাজতেছে, খোদেছে এখন আমার আসলো না, এটা কি হয়েছে, একটু দেখি তো, নাকি ও অসুস্থ কি। এইটা মনে করো ও আমার আঙ্গুল দিয়ে যে বাড়িটা দেখাই দিছে, ওই বাড়ির দিকে আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 ওই বাড়ি পর্যন্ত গেছি। যাওয়ার পরে ওই বাড়ির সামনে 2টা লোকে কাজ করতেছে মাটি কাটে। 2টা লোকের জিজ্ঞেস করলাম যে, এই বাড়িতে কোনো মেহমান আছে নাকি, আপনার খোদেজা নামের একটা মেয়ে আছে নাকি? বলে, না এই বাড়িতে কোনো মেয়ে নেই। পরে মেয়ে আমার যে খালুর নামটা বলে, আমি বলি এটা কি ওনার বাড়ি? বলে, হ্যাঁ ওনার বাড়ি। পরে ওনার কাছে গেছি, যে ওনারা জিজ্ঞেস করলাম, আমি বললাম যে, আপনাদের বাড়িতে কি খোদেজা নামের কোনো মেয়ে বেড়াইতে আসছে আজকে 2-3 মাস ধরে? পরে উনি বলে, আচ্ছা তোমার আব্বুর নাম কি? আমি তখন আমার আব্বু বলে, তুমি আর তোমার বাপ কি পাগল হয়ে গেছো? আমি বাজারে গেছি, তোমার বাপও আমার ধরে বলতেছে আমার বাড়িতে নাকি আমার কোন জ্যাঠসের মেয়ে আসছে। এগুলো কি ধরনের কথাবার্তা বলো? আমার বাড়িতে কোনো মেয়েটি আসে নাই, কি ফাইজলামি করছো, কি শুরু করছো? কেউ ধমকা ওখান থেকে আমাকে বিদায় করে দিল। এবং বিদায় করে দেওয়ার পরে আমি তখন আবার পুনরায় চলে আসলাম এখানে। গরুগুলো নিয়ে বসে আছি, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হইতে আছে। এইটা আমি কি দেখলাম, মানে কোনোভাবে নিজের বুঝাইতে পারতেছি না যে এটা আমার সাথে এরকমটা কি হইলো, মানে এই মেয়েটা কে ছিল,
কী ছিল, কে ছিল, এটা চিন্তা করতে করতে আমি তখন ওই দিনও গরু নিয়ে সারাদিন কাটাইলাম। রাতের বেলায় গিয়ে ঘুমায়ে গেলাম। আমি এই মেয়েটার হাত দেখলাম না। এর পরের দিন এভাবে প্রায় ৩টা দিন কেটে গেছে। ৩টা দিনে ভাই আমি একটা রাতেও ঘুমাইতে পারি নাই। আমার মনে করেন যে আমার ভিতরে এত কষ্ট হচ্ছে যে ওর সাথে তো আমার অনেক স্মৃতি জমে গেছে। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। ও আমার কাছে আসতো, আমার সাথে বসতো, আমার সাথে গল্প করতো, কথা বলতো। দুজনের মাঝে একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করেছে। এই ভালোবাসার মানুষটা হঠাৎ করে যদি হারিয়ে যায়, তবে কি এটা নিজের মনকে বোঝানো যায়? আমি তো ভাই পাগলের মতো হয়ে গেছি। না, এটা কেমন কথা? ও আমার কাছে আসবে না কেন? ও আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে। মানে আমি তো এটাই চাই যে ও আসুক, আমার সাথে কথা বলুক। আমার কাছ থেকে কই চলে গেল? ও আসে না কেন? মানে আমি টোটাল কথা বলতে গেলে ভাই পুরো পাগলের মতো হয়ে গেছি। আমার ব্রেন কোনো কাজ করে না, মাথা কোনো কাজ করে না। মানে কোনো কিছু আর ভালোই লাগতেছে না। মানে কিছুই আর ভালো লাগতেছে না যে কি হইলো? এটা হইলোটা কি? যাই হোক, এরকম করে প্রায় আপনার ১ সপ্তাহের মতো কেটে গেল। আমি ওর কোনো সন্ধান পাইলাম না। ১ সপ্তাহ পরে আমি একদিন রাতে প্রচুর কান্না করছি। ওর কথা মনে হইছে। ও লোকমা ধইরা ভাত খাইতো, এগুলা মনে হইতো। আমি কান্না করছি। প্রচুর কান্না করে আমি ঘুমায়ে গেছি। তো ওইদিন যখন ঘুমাইছি, আমি এই দিন ওরে আমি স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখছি কি ভাই, একেবারে সেম পোশাকে ও আমার কাছে আসছে। আমার কাছে এসে আমারে বলতেছে যে, "মহিউদ্দিন, কান্না করতেছো কেন? কেন কান্না করতেছো?" আমারে বলে। আমি বললাম, "কান্না করতেছি।" আমি কিন্তু একদম খুব নরমালি ওর সাথে কথা বলতেছি। একদম স্বাভাবিক মানুষের সাথে যেরকম কথা বলে না, ওভাবেই কথা বলতেছি। আমি বললাম যে, "আমি না একটা বিষয় বুঝলাম না।" পরে আমাকে বলে, "কি?" আমি বললাম, "তুমি কোথায় চলে গেছো?" আমাকে বলে, "তুমি আমাকে নিয়ে এত কান্নাকাটি কেন করতেছো? তোমার কষ্ট কেন হচ্ছে আমার জন্য?" আমি বললাম, "আমার কষ্ট হচ্ছে তোমার জন্য? আমি তোমাকে মানে তোমাকে আমি দেখে আমার ভালো লেগে গেছে।" ও বলে, "তুমি জানো আমার বয়স কত?" আমারে বলে। আমি বললাম, "কত?" বলে, "আমার ৫০০ বছর।" আমি বললাম, "৫০০ বছর? কি বলো? ৫০০ বছর কোনো মানুষ বাঁচে?" মানে আমি স্বপ্নের মধ্যেই কিন্তু তার সাথে এই কথাগুলো বলতেছি। ও আমাকে বলে, "আমি মানুষ? এটা তোমার কে বললো?" আমি বললাম, "তুমি মানুষ না?" বলে, "না, আমি তো জিন।" আমি বললাম, "জিন? তুমি না আমার কাছে আসছিলা, আমার কাছে বসতো, আমার সাথে কথা বলছো, আমার বাড়িতে গেছো?" বলে, "হ্যাঁ, গেছি। আমি তোমার জন্য আমি তোমার জন্য নতুন জীবন পাইছি। আমি তোমার জন্য নতুন জীবন পাইছি। এজন্য আমি তোমার এত উপকার করে দিয়ে আসছি। আমি কিন্তু আমি কিন্তু পরি ভালো না। আমি কিন্তু খুব খারাপ একটা জিন। আমি এরকম খারাপ, আমি আজ থেকে প্রায় ৫০০ বছর আগে আমি একটা পরিবারের ৯ জনকে মেরে ফেলি। যে কোনো কারণে আমি খুব বদমেজাজে ছিলাম, খুব খারাপ মেজাজে ছিলাম, আমি খুব রাগী ছিলাম। আমি এক পরিবারকে এক রাতের মধ্যে ৯ জনকে আমি ৯ জায়গায় মেরে ফেলি। এবং ৯ জনকে ৯ জায়গায় মেরে ফেলার পরে আমাকে অনেক বড় মাপের এক অলি, অনেক দরবেশ, ওনার নামও বলল যে ওই অলি, উনি দরবেশ, উনি আল্লাহর পীর, উনি আমারে ধইরা বোতলে বন্দী করে ফেলে এবং বন্দী করে আমাকে এই খালের মধ্যে ফেলে দেয়। এই দিঘির মধ্যে ফেলে দিয়ে আমি ৫০০ বছর এই দিঘিতে বন্দী অবস্থায় ছিলাম। এই বোতলে বন্দী অবস্থায় ছিলাম এবং ৫০০ বছর পরে তুমি আমারে মুক্ত করছো। অ্যান্ড তুমি যখন আমাকে মুক্ত করছো, আমার ভিতরটা তখন অনেক ভালো হয়ে গেছে এবং এই ৫০০ বছর আমি যে সাজা পেয়েছি, ওই সাজাতে আমার শিক্ষা হয়ে গেছে এবং শিক্ষা হয়ে যাওয়ার পরে আমি মানুষের উপকার করি। এরপর থেকে আমার মানুষের ক্ষতি করি না। আজকে কয়েকদিন যাবৎ আমি বেরিয়েছি। আমার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং আমি তোমার সাথেও দেখা করেছি। তুমি দেখো, আমি তোমার ক্ষতি চাই না। তুমি আমার জন্য মন খারাপ করো না। আমি তোমার কাছে কখনোই আর আসবো না। তুমি ভালো থাকো। যদি তুমি মহা কোনো বিপদে পড়ো, আমি সেদিন তোমাকে হয়তো সাহায্য করতে আসতে পারি। এছাড়া আমি তোমার কাছে আর এভেইলেবল আসবো না। এই কথাগুলো ও বলল এবং বলা মাত্র আমার ঘুমটা ভেঙে গেছে। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরেই আপনার এই হামিদ মুন্সি আমারে ডাকতেছে বাইরে থেকে। "এই মহিউদ্দিন, দরজা খোল, এই মহিউদ্দিন, দরজা খোল।" জোরে, জোরে ডাক দেওয়ার পরে আমি সে দরজা খুলছি। খোলা বলল, "কি হইছে? তোর ঘর থেকে এত ঘ্রাণ আসতেছে কেন? এরকম সুগন্ধি ঘ্রাণ পাচ্ছি কেন আমি?" ওর দেখি যে ওনার ছেলে, মেয়ে, ওনার বউ সবাই উঠে গেছে। সবাই নাকের ঘ্রাণ লাগছে। আর আমি তখন এই নাকে ঘ্রাণটা পাচ্ছি। আমি বললাম, "আমি তো জানি না। আমি তো ঘ্রাণটা পাচ্ছি, আমি তো জানি না।" পরে হামিদ মুন্সির মেয়ে, মানে হামিদ মুন্সির বউয়ে বিষয়টা কিছুটা আন্দাজ করছে যে এরকম কিছু হতে পারে। সকালবেলা আমি যখন খাইতে বসছি, ওনার বউ এসে আমার একটা তাবিজ পরায় দিছে হাতের মধ্যে। হাতের মধ্যে তাবিজটা পরায় দিছে। তাবিজটা পরায় দিয়ে বলতেছে যে, "তাবিজটা তোমারে পরায় দিলাম। এতে মনে হয় তোমার সমস্যা হয় যে তুমি মাঠের মধ্যে গিয়া ঘুমাও, মাঠে খাওয়া-দাওয়া করো, মাঠে থাকো। মনে হয় খারাপ কোনো জিনিস তোমার দিকে নজর দিয়েছে এবং এটা তো তোমার ক্ষতি হতে পারে। এইজন্য আমি তোমাকে এটা পরায় দিলাম।" তো উনি আমাকে এটা পরায় দিছে। দেওয়ার পরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" এটা পরায় দিল। এবার আমি আমার মতো করে চলতেছি। এরপরের দিন আমি আবারও গেছি। ওইখানে বসে, বসে ভাবতেছি এটা আমি কি স্বপ্নে দেখলাম? আর স্বপ্নে কি দেখলাম? কিন্তু স্বপ্নের কথা যে সত্যি, এটা তো আমি বুঝে গেছি। স্বপ্নের কথা যে সত্যি, এটা তো আমি বুঝছি। এরপর আমি চিন্তা করছি, ও তো আমার কোনো ক্ষতি করে নাই। এই তাবিজটা যে আমি সাথে রাখছি, তাবিজটা সাথে রাখলে তো আমার কাছে আসতে পারবে না, আর কখনোই আসবে না। আর ও তো আসবেও না, এমনিতেই বলছে আমার তাবিজ পরার দরকার কি? আমি ওই দিন দুপুরবেলায় তাবিজটা খুলে ফেলি। গাছের নিচে ওই
হামিদ মুন্সির বউ যে তাবিজটা দিছিল ওই তাবিজটা আমার হাত থেকে খুলে ফেলি, হাত থেকে খুলে ফালাই দিই। ফালাই দেওয়ার পরে সেদিন রাতেও আমি ঘুমোতে যাওয়ার আগে আমি বারবার ওরে বলতেছি যাতে আমার সাথে একবার দেখা হয়। ওর নামটা কয়েকবার খোঁজা খোঁজা নামটা কয়েকবার স্মরণ করে আমি ঘুমাইছি। ওই রাতেও আবারও আসছে। আসার পরে আমি বললাম যে খোদেজা তুমি জানো আমার তুমি সমস্যা, তোমার ওই ঘ্রাণে আমাদের সমস্যা হয়। আমার এরকম এরকম হামিদ মুন্সি আমার বকা দিছে। এবার স্বপ্নে দেখি যে আমি তার সাথে, স্বপ্ন না আমার কাছে আমি সরাসরি দেখি, চোখটা একটু বন্ধ করলে সে চলে আসে। পরে আমারে বলতেছে আচ্ছা এই ঘ্রাণটা আর কেউ পাবে না, এটা ঠিক হয়ে গেছে, এই গন্ধ আর কেউ পাবে না, তাই তুই এখানেই সারা জীবন কাজ করবো আমারে বলে। আমি বললাম তা আমি কি করবো, আমি তো এখানেই কাজ করি। বলে ও আচ্ছা এখানেই কাজ করবা, তুমি এখানে কাজ না করে তুমি আরেকটা কাজ করো। আমি তো সারা জীবন মানুষের ক্ষতি করেছি, কখনো কারো উপকার করতে পারি নাই। আমি সারা জীবন মানুষ জাতির ক্ষতিই করে গেছি, আমি তোমার মাধ্যমে মানুষ জাতির উপকার করতে চাই। ও আমারে বলতেছে। আমি তখন বললাম যে আমার মাধ্যমে মানুষ জাতির তুমি কি উপকার করতে চাও? আমাকে বলে আমি তোমার দ্বারা যেরকম তোমার আব্বাকে একটা সুস্থ করেছি, তোমার আব্বার একটা সমস্যা ছিল, এরকম অনেক মানুষ আছে যাদের টাকা নাই পয়সা নাই, যারা নিজেদের চিকিৎসা করতে পারে না। তো আমরা পরিদের ভিতরে যে জাতটা আছে আমাদের ওই জাতটা অনেক ডাক্তারি জাতের মতো। আমরা হচ্ছে তোমাদের মধ্যে যেরকম এমবিবিএস ডাক্তার হয়, ডাক্তার পরিবার হয়, আমাদের পরিবারটা এরকম একটা পরিবার। তো আমি চাইলে বিভিন্ন মানুষকে বিভিন্ন রোগ থেকে শেফা দান করতে পারবো। এখন তুমি যদি আমাকে হেল্প করো বা তুমি যদি আমার সাথে থাকো, আমি মানুষকে সাহায্য করবো তোমার মাধ্যমে। আমার এটা বলতেছে। আমি তখন বললাম তার মানে কি? আমাকে বলে তুমি কবিরাজ হইবা। আমি বললাম কিভাবে? বলে আমি তোমাকে বলে দিব। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি তোমার মাথার নিচে একটা বোতল দিয়ে যাচ্ছে, পানির একটা বোতল। আমি বললাম তারপরে? বলে যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়বে বিসমিল্লাহ বলে ওখান থেকে তুমি ৩ বার পানি ওনাকে খাওয়াই দিবা। ও আমারে বলতেছে ৩ বার পানিটা খাওয়াই দিবা, আর যদি পানিটা অর্ধেক হয়ে যায় আবার নতুন করে বিসমিল্লাহ বলে পানি ঢালবা। পানিটা একদম শেষ করে ফেলবা না, পানিটা সম্পূর্ণভাবে শেষ করবা না। ধরো অর্ধেক পানি খাওয়াই দিছো কাউরে বা অর্ধেক পানি শেষ, আবার বিসমিল্লাহ বলে বোতলে ঢাইলা আবার এই বোতলটা পুরা করে ফেলবা। খবরদার বোতলটা কিন্তু ফালাই দিও না, আর বোতলটা সবসময় পবিত্র রাখো, নাপাক অবস্থায় বোতলটা ধইরো না। তোমার সাথে আমার আবারও দেখা হবে, হয়তো কয়েকদিন ধরে আমি যদি দেখা করতে নাও পারি, তুমি আমার ডাইকো না, আমি আসবো। এই বলে ও তখন চলে গেল। যাওয়া মাত্র আমি লাফ দিয়ে উঠা পাই, আমার এই মাথার পাশে দেখলাম বোতলটা পড়ে আছে। অনেক বড় একটা বোতল, খুব সুন্দর একটা বোতল। এবং এটা পাওয়ার পরে আমি তখন এটা হাতে নেওয়ার পরে আমি চিন্তা করতেছি এটা আসলো কোত্থেকে, আমার দিয়ে গেছে, আমি তো জানি আমার কাছে আছে। এরপরের দিনে সকালবেলা উঠছি, উঠার পরে আমি গরু টরু নিয়ে যাবো মাঠে, এমন তো অবস্থার ভিতরে হামিদ মুন্সির ছোট ভাইয়ের বউ বারবার বমি করতেছে ওইখানে, বারবার বমি করতেছে। বমি করতে করতে আমি তো চিন্তা করছি বারবার বমি করে। আমি তখন একটু পানি নিলাম ওই বোতল থেকে, প্রথম একটু পানি নিয়ে বললাম যে পানিটা বিসমিল্লাহ করে খেয়ে ফেলেন, ভালো হয়ে যাবেন। এই মহিলা আমার বলে আমি পানি খাবো কেন? আমি বললাম খান না, ভালো হয়ে যাবেন। সে বমির উপর বমি করতেছে, একটু পানি সে মাত্র মুখে দিছে, এই প্রথম পানিটা মুখে তো অবস্থায় সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার ভিতরটা অনেক ভালো লাগতেছে, কি পানি খাওয়াইলে আমার মুখ টুক শরীর সব ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম এমনি পানি, কলের পানি। এইটা ওনারে খাওয়াই দিলাম। খাওয়ানোর পরে এরকম করে তখন আমি যেখানে কোনো সমস্যার কথা শুনি, ধরেন কোনো মানুষের আপনার পেটের মধ্যে টিউমার অপারেশন করতে পারতেছে না, টাকা নাই, আমি এক চুমুক পানি নিয়ে যাই, খাওয়াই দিয়ে ভালো হয়ে যায়। এরকম বিভিন্ন জায়গায় যাইতে একটা সময় হলো কি হামিদ মুন্সির বাড়িতে মানুষ আসতে শুরু করছে। বিভিন্ন জায়গা থেকে ১ জন ২ জন ৩ জনে খাওয়াইছি, তো এখান থেকে মানুষে এই জিনিসটা জানাজানি হয়ে গেছে, লোকে জানাজানি হয়ে গেছে। এবং জানাজানি হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে তখন মানুষ আসতে থাকে, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে থাকে। এবং একটা পর্যায়ে দেখা গেল হামিদ মুন্সির বাড়িতে মানুষের দল পড়ে গেছে। এবার আমার আব্বা আম্মা করলো কি, হামিদ মুন্সির বাড়ি থেকে আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমাদের বাড়িতে আনার পরে এইবার আমাদের বাড়িতে সমস্ত দিকে জানাজানি হয়ে গেছে আমি কবিরাজ হয়ে গেছে। আমি চোখের সামনে দেখেছি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমি আমার দৃষ্টিতে দেখা হাত কেটে গেছে, এরকম হাত কেটে গেছে, রক্ত বের হইতেছে, প্রচুর রক্ত বের হইতেছে। আমি শুধু এখান থেকে পানিটা নিয়ে বিসমিল্লাহ বলে শুধু পানিটা এভাবে আমি ওর শরীরের মধ্যে লাগাই দিছি, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে আমার চোখের সামনে। আমি দেখছি কোনো মহিলার বাচ্চা হয় না, খুব আমার কাছে আসছে, কান্নাকাটি করছে, আমি খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ। এবং একটা পর্যায়ে আমি সুখবর পাইছি, ওনার পেটে বাচ্চা আসছে। এরপরে টিউমারের সমস্যা, এবং বোবা, আমি দেখছি যে কথা বলতে পারে না, জন্মগতভাবে বোবা, জন্মগত বাবা। এই লোকের পর্যন্ত আমি পানি পড়া খাওয়াইছি, উনি পর্যন্ত আলহামদুলিল্লাহ কথা বলতে পারে। এমন কিছু চিকিৎসা করছি যেগুলো মানুষের দৃষ্টিতে আমি পড়ে গেছি। আজ থেকে বহু বছর আগে মানুষের দৃষ্টিকোণের মধ্যে আমি পড়ে গেছি, এবং দৃষ্টিকোণের মধ্যে পড়ে গেছি, এগুলো আমি করতেছি, চিকিৎসা করতেছি। এমন করতে করতে আমার পরিবার থেকে তখন আমাকে বিয়ে করাবে।
আপনার খুলনা শহরেরই খুব নামি দামি একটা পরিবারের মেয়ে, নাম হচ্ছেন আপনার নাহিদা আক্তার। ওইরকম একটা মেয়ে আমার জন্য ঠিক করে যে ওই মেয়েটা আমাকে বিয়ে করাবে। তখন কিন্তু আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই ওই সময়টাতে। আর আমি কিন্তু আর ওই পরিবারে আর দেখলাম না, মানে খোদেজা আক্তার আমার কাছে আর আসে নাই। খোদেজা আক্তারের সাথে আমার আর কোনো দেখাও হয় নাই, কোনো কথাও হয় নাই। এবার আমাদের পরিবার থেকে আমাকে তখন বিয়ে করলো নাহিদা আক্তার নামের এক মেয়ে। মেয়ের বাবার আবার খুলনা শহরে বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে, অনেক পয়সাওয়ালা বড় লোকের মেয়ে। ওই মেয়েটাকে তখন আমাকে আমার পরিবার বিয়ে করাইলো। আমি বিয়ে করতে চাই নাই, আমি বলছি আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার প্রয়োজন নেই, আমি মানা করছি। তারপরেও পরিবার শুরু করে আমাকে একরকম বিয়ে করাই দিল। তখন আমরা বাড়ি বানাইছি, আপনার দোতলা বাড়ি বানাইছি। এরপরে আমার বাড়ি 4-5টা ওয়াল করছি। আমি কিন্তু কারো কাছ থেকে কখনো টাকা চাইতাম না যে আমি আপনার চিকিৎসা করবো, আমাকে টাকা দেন। আমি টাকা চাইতাম না, কিন্তু মানুষ আমার খুশি হয়ে দিয়ে যেত। আমি না নিলে আমার মায়ের কাছে দিয়ে যেত, আমার বাবার কাছে দিয়ে যেত, আমার বোনের কাছে দিয়ে যেত, আমার মানে বোন জামাইয়ের কাছে দিয়ে যেত, মানে ওদের কাছে দিয়ে যেত, এবং লক্ষ 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 টাকা দিয়ে যেত। তো এরপরে যাই হোক, এরকম করতে করতে একটা পর্যায়ে ওই নাহিদার সাথে আমার তখন বিবাহটা হইলো। বিবাহ হওয়ার পরে ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, মানে মধুর একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক। এইরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, এবং আমার মানে ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়েছে বিয়ের পরে। এই দিক দিয়ে কিন্তু অনেকগুলো বৎসর কেটে গেছে। আমি কিন্তু খোঁজে জায়গা আর দেখি না। বোতলের পানি অর্ধেক শেষ হয়, আমি আবার পানি ঢালি, অর্ধেক শেষ হয়, আমি আবার পানি ঢালি। এরকম মধ্যে একদিনের ভিতরে আমি 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত পানি ঢালা লাগছে। একটু একটু করে পানি দিতাম, এরপরে পানি শেষ হয়ে যেত। আবার খেয়াল রাখতাম পানি অর্ধেক হয়ে গেলে আমি আবার নতুন করে পানি ঢেলে দিতাম। আল্লাহ আল্লাহ করে এভাবে দিন আর রাতগুলো পার করতেছি। এমন করতে করতে প্রায় আমার সন্তানটা হওয়ার আপনার প্রায় 4 থেকে 5 মাসের মাথায় আমার শ্বশুর একদিন আমাদের বাড়িতে আসছে। আমার শ্বশুর আমার শাশুড়ি আইসা আমারে বলতেছে তাদের পাশের মানে আমার শ্বশুরের তো নিজের বাড়ি আছে, তাদের পাশের বিল্ডিংয়ের একটা বাড়ি, একটা মহিলা আছে, নাম হচ্ছে ফিরোজা। এই ফিরোজা নামের একজন মহিলা আছে, ওই মহিলাটাকে বান মারতে হবে, মানে মহিলাটাকে বান মারতে হবে। তো এখন আমি তো কোনোদিন কাউরে বান মারি নাই, এবং কীভাবে বান মারে সেটা আমি জানিও না। এখন আমার শ্বশুর শাশুড়ি এসে আমারে ধরছে। আমি বললাম দেখেন আমি তো কোনোদিন কাউরে বান মারি নাই, এবং বান কীভাবে মারে এটা আমি জানিও না, কীভাবে বান মারে আমি জানিও না। পরে ওনারা বলেছে না, যেহেতু আপনি কবিরাজি করেন তাহলে আপনি অবশ্যই বান মারতে পারেন। আমি চাই মহিলাটার বান মারেন, এবং বান মারার পরে ওই মহিলা যাতে মারা যায়, মহিলাকে আমি মেরে ফেলবো বান মারিয়া। এবং এই মহিলা আমার শাশুড়িরা অনেক ক্ষতি করছে, শ্বশুরেরা অনেক ক্ষতি করছে, আসলেই মহিলাটা খারাপ ছিল। পরে আমার বউ আমারে ধরতেছে যে মুহিউদ্দিন তুমি আমার আম্মা আমারে আব্বা আমার এই বুকেটা করো না, খুবভাবে ধরছে। ধরার পরে আমি বেশ কয়েক বছর পরে তখন আমার পুরীটারে ডাক দিলাম। একদিন একা একা ঘুমাইছি, ঘরে বসে ওরে যেভাবে স্মরণ করতে আমারে বলছে ওভাবেই স্মরণ করছি। রাতের বেলায় আসছে, আসার পরে আমি ওরে বললাম যে তুমি তো আমার মানুষের উপকার করতে বলছো, আমি কিছু ভালো মানুষের উপকার করতে গিয়ে একটা খারাপ মানুষের ক্ষতি করতে চাই, এমনভাবে আমি একটা বান মারতে চাই এটা। পরে ও আমারে বললো দেখো এই জিনিসগুলো আমি একটা সময় করেছি, আজ থেকে 500-600 বছর আগে আমি এগুলো প্রচুর করছি, অনেক মানুষের আমি এগুলোই করতাম, তবে এগুলো আমি ছেড়ে দিয়েছি, এটা ভালো না। খারাপ হোক ভালো হোক এটার বিচার করার জন্য আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা বিচার করবে, তিনি বিচারক। এখন তুমি তো দুনিয়াতে বসে কারো বিচার করতে পারো না। আমি বললাম যে দেখো আমার শ্বশুর ধরছে, আমার শাশুড়ি ধরছে, আমার ওয়াইফে ধরছে। পরে সে আমারে বলতেছে এটা করলে তুমি বিপদে পড়বা, এবং মহা বিপদে পড়বা, এত বিপদে পড়বা যেটা তুমি কল্পনাও করতে পারো না, এটা তুমি করো না, এটা তুমি করো না, এটা তুমি বন্ধ রাখো। ও আমারে মানে পুরি আমার এটা বললো। বলার পরে আমি তখন আমার বউরে বললাম যে দেখো আমি তোমার পরীর সাথে কথা বলছি, আমার পরী তো আমাকে মানা করছে, আমার পরী আমারে বলছে এটা করলে আমি বিপদে পড়বো, অনেক বড় বিপদে পড়তে পারি, এটা করতে আমাকে ডিরেক্টলি মানা করছে। আমার বউ আমারে বলে আমার আব্বা আম্মা তোমার কাছে আসছে একটা উপকারের জন্য, আর তুমি এটা করতে পারবে না, তুমি তোমার পরীকে দেখাই দিচ্ছ, তুমি মানে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছ, তুমি আমার আব্বা আম্মাকে এই বিশ্বাস করে এই ভালোবাসো। ও খুবভাবে রেগে গেছে, মানে রেগে যাওয়ার মতো রেগে গেছে। আমি বললাম যে দেখো এটা আমার পরী যেহেতু মানা করছে এটা আমি করতে পারবো না, আমার পরী যদি আমাকে বলতো আমি এটা করতাম, আমার পরী মানা করছে আমি এটা করবো না। না ও আমাকে ধরছে। ভাই বউয়ের অত্যাচার যে কত বড় অত্যাচার শুধুমাত্র স্বামী এটা জানে। আমারে ভাই ও ধরছে না, এটা করাই লাগবে, ও খায় না দায় না ঘুমায় না এই সেই, মানে আমার যে সন্তান রয়েছে আমার সন্তানটারে দুধ দেয় না, আমার সন্তানটারও কষ্ট দেয়, কেন আমি ওর আব্বা আমার কথা রাখবো না এই সে। লাস্ট পরায় বাধ্য হইয়া আমি আবারও একদিন রাতে পরীটারে ডাকছি। ডাকার পরে আমি তার ওই দিন এইভাবেই বলতেছি আমি যদি তোমার উপকার করে থাকি, যদি সত্যিকার অর্থে আমি তোমার উপকার করে থাকি, তাহলে তুমি আমার এই কাজটা করো, আমি আর কিছুই তোমার কাছে চাইবো না। ও আমাকে বলে তুমি এরকম করে বলতেছো, এটা করলে তুমি খুশি? হ্যাঁ বলো আমি খুশি, মানে তুমি আমার এই কাজটা করে তুমি আর তোমার কাছে কিছুই চাইবো না। মানে আমার বউর অত্যাচার আমি আর নিতে পারতেছিলাম না ভাই, আমার সংসারটা ভেঙে যাচ্ছিল। পর ও আমারে বলে আচ্ছা ঠিক আছে, একটা আমি তোমাকে একটা জিনিস দিতেছি, মানে এটা একটা আপনার ওই যে বিয়ের সময় যে জরি, আগের দিন আপনি দেখবেন যে জরি
মানে একটা ঝুড়ি আছে, এক টাইপের ঝুড়ি, যেগুলো হচ্ছে আপনার ওই যে আপনার দুলা গলায় দিয়ে যে ঝুড়িগুলো নিয়ে আসতো, ওই ধরনের ঝুড়ি, মানে আপনার রং আর কি, কিছু রং টাইপের। বলে এটা আমি তোমাকে দিয়ে গেলাম, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি তোমার শাশুড়িকে দিবা বা তোমার শ্বশুরকে দিবা, যেভাবেই হোক এই মহিলার গায়ে যাতে অন্তত এক ফোঁটা হইলো এই জিনিসটা পড়ে, এই জিনিসটা যাতে মহিলার গায়ে এক ফোঁটা হইলেও লাগে, বা মহিলার গায়ে না লাগুক, মহিলা যে জিনিসগুলো ব্যবহার করে তার জামা কাপড়, ওইগুলোর মধ্যে ওই জিনিসটা লাগাই দিলে হবে, একটু লাগাই দিও। এই বলার পর আমাকে তখন এই জিনিসটা দিল। দেওয়ার পরে আমি এটা নিচে নিয়ে আমার শাশুড়ি আমি বলছি। শাশুড়ি কী করলো, কেমনে কেমনে তার বাড়ির যে কাজের মহিলা হয়, কাজের মহিলার দিয়া নাকি কীভাবে জানি শাশুড়ি মহিলাকে এটা করছে। করার পরে বিশ্বাস করেন 20 দিনের মাথায় এই মহিলা মারা গেছে। 20 দিনের মাথায় মহিলা নাকে মুখে রক্ত উঠে মহিলা মারা গেছে। এবং এই মহিলা যখন মারা গেছে, মহিলা মারা যাওয়ার পরে মহিলার ছেলে মেয়েরা ছিল, মহিলার বড় মেয়ে ছিল উকিল, ঢাকার জজ কোর্টের উকিল ছিল, এবং উনি ছিল অনেক বড় উকিল, এবং উনি এগুলো রিসার্চ করতে শুরু করছে কীভাবে তার মা হঠাৎ করে মারা গেল। এবং করতে করতে ওই যে কামের মেয়েরা যে আমার মা জানাইছে বা কামের মেয়ের সহযোগিতায় পরে কামের মেয়ে মহিলাকে বলে দিছে যে এমনি এমনি ওনার মেয়ের জামাইরে দিয়া তারা করাইছে এটা এটা। এবং ওই মহিলা তখন আমার নামে দিল মামলা, আমার নামে দিল মামলা। মামলা দেওয়ার পরে আমাকে ওই মামলায় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে গেল, আমাদের বাড়ি থেকে, ঘর থেকে আমাকে ধরে নিয়ে গেছে পুলিশে। নিয়ে যাওয়ার পরে এবং যেদিন নিয়ে গেছে এর পরের দিন আমার রিমান্ড মঞ্জুর করছে। আমার পুলিশের সাথে কিন্তু আর দেখা হচ্ছে না, পুলিশের সাথে কথা হচ্ছে না, রিমান্ডে নিয়ে গেছে। এবং রিমান্ডে নিয়ে যখন আমাকে মারতে শুরু করলো, একটা পর্যায়ে আমি সত্যিটা স্বীকার করলাম যে আমার সাথে একটা পরী আছে, এবং এই পরী দ্বারা আমি কালো জাদু করছি, ব্ল্যাক ম্যাজিক করছি, আমি ব্ল্যাক ম্যাজিক করছি। এবং সেখান থেকে আমার নামে একটা হত্যা মামলা দায়ের হয়ে গেল, এবং একটা হত্যা মামলা আমাকে করা হলো। এই হত্যা মামলাটা যখন আমার হলো, আমি তখন জেলের মধ্যে, আমি শুয়ে শুয়ে পরীটাকে ডাকতেছি, অনেক দিন ডাকতেছি জেলের মধ্যে, আমি ওরে পাই না পাই না পাই না। আমার 12 বছরের জেল হয়ে গেছে, 12 বছরের জেল হয়ে গেল। পরে অনেক পরে, মানে অনেক কষ্টের পরে আমি ওরে পাইছি। আমার এই পানির বোতল টতল এগুলো আর কই গেল না গেল আমি এগুলো কিছুই জানি। আমি জেলের মধ্যে পড়ে আছি, আমার পানির বোতল আছে কি নাই এগুলো আমার কিছুই জানি না। অনেক দিন ডাকাডাকি করার পরে জেলখানার মধ্যে আমি এই পরীটারে আবারও আমার ডাকে সারা, কিন্তু আমার কাছে আসেন ওই দিন। ওই দিন তো অন্য সময় তো ধরেন ডাইরেক্ট কাছে আসে, কাছে এসে বসে কথা বলে। ওই দিন আমার কাছে আসে না, অনেক দূর থেকে আমার বলতেছে হ্যাঁ বলো। আমি বললাম খোদেজা তুমি তো দেখতেছো আমি বিপদে পড়ে গেছি, আমার তো রক্ষা করো। আমারে বলে আমি তো তোমাকে বলছিলাম তুমি বিপদে পড়বা, তুমি বিপদে পড়বা, তুমি তো আমার কথা শোনো নাই, আজকে বিপদে পড়ছো না। আমি বললাম বিপদে পড়ছি খোদেজা, এখন তো আমাকে বাঁচাও। আমাকে বলো আমি তোমাকে ওখান থেকে বাঁচাতে পারবো না, আমাদের একটা বিধি বিধান আছে, আমরা এই বিধানের বাইরে কিছু করতে পারি না। আমরা সবই পারি কিন্তু আবার কিছুই পারি না, আমরা সব পারি আবার কিছুই পারি না। তোমরা যেরকম আল্লাহকে মানো, আল্লাহর অনেক বিধান তোমাদেরকে মানতে হয়। তোমরা যেমন চাইলে রাস্তার মধ্যে একটা মানুষকে গুলি করে মেরে ফেলতে পারো না, যা ইচ্ছা তাই করতে পারো না, ঠিক তেমনি আমরাও জিন পরীরা যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদেরও একটা জবাবদিহিতা আছে। এরকম করতে করতে ও আমাকে বলে তোমার যে সাজা যতদিন হয়েছে তুমি ততদিন সাজা ভোগ করতেই হবে। আমি বললাম দেখো আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি তো আর পারতেছি না। এরকম করতে 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 আবার আমি ওর সাথে আবারও আমার এর প্রায় আপনার 4-5 মাস পরে আবারও কথা হয়। কথা হওয়ার পর আমাকে বলতেছে যে তোমার এটা শুধু তোমার এখানে এফেক্ট করে নাই, আমার এখানে এফেক্ট করছে, আমার এখানে আমি ঝামেলায় পড়ছি। আমারও অনেক বড়, মানে ওই মহিলা যে মহিলা মারা গেছে ওনার মেয়ে আবার কোন বড় অলিরে না কারে কোন দরবেশে কারে ধরছে, দরবেশ ধরার পরে জিনদের যে সর্দার হয়, জিনদের সর্দারের কাছে এটা ডিরেক্টলি বিচার দেওয়া হয়েছে যে তার মা নির্দোষ ছিল, নির্দোষ তার মাকে মেরে ফেলা হয়েছে। আসলেই তার মা নির্দোষ ছিল, তার মা নির্দোষ ছিল, তার মায়ের তেমন কোনো অন্যায় ছিল না, একজন নির্দোষ মহিলা ছিল, ওনাকে আমি মেরে ফেলেছি। আমার শ্বশুর শাশুড়ির দোষ ছিল, এই মহিলার জায়গায় আমার শ্বশুর শাশুড়ি ভোগ দখল করে আছে, এবং ওই মহিলা তার মেয়ের দিয়ে মামলা দিছে, এবং মহিলার উপরে রাগ দেখে আমাদের চলে গেছে। আর আমার বউ কিন্তু চলে গেছে, নাহিদা আমার মেয়ে এরা কিন্তু চলে গেছে। এবং শুধু যাই নাই, নাহিদারে আমার কাছ থেকে নিয়ে তার অন্যত্রে বিয়েও দিয়ে দিছে, আরেক জায়গায় বিয়েও দিয়ে দিছে আমার মেয়েটার সহ। এরপরে আমি আপনার 1 বছর দূরদর্শনে দীর্ঘ 8 বছর আমি জেল খাটি, 8 বছর জেল খাটি। এরপরে 4 বছর আমার মওকুফ করা হয়। আমি 8 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালোভাবে চলি, এবং সরকার থেকে আমি 4 বছর সাজা মওকুফ পাই। জানি না এটা কার কিরকম। এরই মাঝে ওই আমার এই যে খোদেজার সাথে দেখা হয়েছিল, খোদেজা আমাকে বলছে যে ওর নামে বিচার দেওয়া হয়েছে, আমি ডাকলে ও আর আসতে পারবে না, আমি যদি ওকে ডাকি ও আর আসতে পারবে না, ওর যখন প্রয়োজন হয় তখনই আসবে, তা নাহলে ও সরাসরিভাবে আসতে পারবে না, আগের মতো আমাকে সাহায্য করতে পারবে না, কারণ ওদের সর্দারের কাছে ওর নামে বিচার গেছে, ওকে মেরে ফেলবে। মানে এরকমভাবে ও আমাকে বললো যে তোমাদের পৃথিবীতে তোমরা যেরকম একজন মানুষকে মেরে ফেলে তোমাদের ফাঁসি হয়ে যায়, এরকম আমাদেরও আইন আছে, আমিও অন্যায় করে ফেলছি, তোমাকে এটা সাহায্য করে এখন আমারও আইনের আওতায় আসতে হবে, আমি আর তোমার কাছে আসতে পারবো না। দেন ও আর আমার কাছে আসে না। দীর্ঘ 8 বছর জেল কাটার পরে আমার তখন সাজা মওকুফ হয় 4 বছর, আলহামদুলিল্লাহ সরকারিভাবে আমি রেহাই পাই। আমি ওখান থেকে বেরিয়ে আসার পর আমার দাড়ি চুল মুখ সব পেকে গেছে,
বয়সও হয়ে গেছে। এখন আমি বর্তমানে আল্লাহ বিল্লাহ করি, মসজিদে যাই, নামাজ পড়ি, ঘরে আসি, বসি। এখনও আমার বাড়িতে রুগী আসে। এখনও আমার বাড়িতে রুগী আসে। যদি আমি ভন্ডামি করতাম, যদি আমার ভন্ডামি করার ইচ্ছা থাকতো, বহু রুগী আমার কাছে আসে। আমি কিন্তু শুধু উল্টা-পাল্টা পানি পড়া দিয়ে মানুষের চিকিৎসা করতে পারতাম। কিন্তু আমি এটা করি নাই। আমি ভন্ডামির আশ্রয় নিই নাই। আমারে আল্লাহ যেটুকুন দিয়েছে, আমি কবিরাজি করে যা ইনকাম করছি তা দিয়ে আমার এই বাড়িটার মধ্যে আমি দিন যাপন করতেছি। হয়তো খোদাদের সাথে আমার আর কখনো দেখা হবে না। আমার বউ নাহিদা অন্য কোথাও বিয়ে করছে, আমার বাচ্চারা নিয়ে চলে গেছে। আমি আমার আব্বা বেঁচে আছে, আমার আম্মা মারা গেছে এবং আমার আব্বারও আমার আব্বাও প্রায় মৃত্যুর পথযাত্রী। আব্বারও অনেক বয়স হয়ে গেছে। আব্বু যেকোনো সময় চলে যাবে। আর আমার আব্বা আমাদের এলাকাতে সবচেয়ে বেশি হায়াত পাইছে। ওই যে পরি যে জিনিসটা খাওয়াইছিল, ওইটা খাওয়ানোর পর থেকে আমার আব্বা অনেক হায়াত পাইছে। এত হায়াত কেউ পায় না। এত হায়াত আমাদের এলাকার কোনো লোক পায় না। আমার আব্বার ছোট, বহু ছোট যাদেরকে আমার আব্বা কোলে নিয়েছে এরাও মারা গেছে, বয়স্ক হইছে। কিন্তু আমার আব্বাকে আল্লাহ বাঁচায় রাখছে। আব্বা আমার মতোই এখনো। যাই হোক ভাই, আপনার গল্প শুনে আমি ভালো লাগে এবং সেখান থেকে সুদূর খুলনা থেকে আমার জীবনের গল্পটা লিখে পাঠালাম।